ছোট লোক, ফকিরের বাচ্চা, তুই আমার রুমে ঢুকলি কেন? না মানে আপনাকে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাকছে। তোকে আমি বলছি না আমার সামনে না আসতে, তারপরেও কেন বারবার আমার সামনে আসিস? আপনি কেন আমাকে এত অপমান করেন? আপনি যা বলেন আমি তো তাই করি। এ কথা বলার সাথে সাথে ঠাস করে নীলা ম্যাডাম আমার গালে একটা চড় মারল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপর কথা বলিস। এ কথা বলেই রাগে হন হন করে নিচে চলে গেল। আসুন এবার আমার পরিচয় দিয়ে দেই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর বাবা এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, সে কারণে ওর এত অহংকার। নীলা ম্যাম এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। সত্যি নীলা ম্যাম যতটা অহংকারী, আঙ্কেল আন্টি ঠিক তার বিপরীত। তাদের মাঝে কোনো অহংকার নেই, তারা আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। এতিমখানায় থাকতে কয়েকটা টিউশনি করাতাম, সেগুলো দিয়েই পড়ালেখার খরচ চালাতাম। তারপর এসএসসি পাশ করে যখন কলেজে ভর্তি হলাম তখন এতিমখানার মালিক আমার হাতে কিছু টাকা দিয়ে বলল তারা নাকি আমাকে আর এখানে রাখতে পারবে না। সেদিনই এতিমখানা থেকে আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবতে লাগলাম কোথায় থাকবো, কি করব, এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। এসব কথা ভেবে আনমনে হাঁটছিলাম। হঠাৎ কিছু দূর যেতেই দেখলাম একটা লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। লোকটার কাছেই যেতেই দেখলাম অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমি তাকে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই লোকটার জ্ঞান ফিরে আসে। তারপর আমি আমার সবকিছু আঙ্কেলকে বললাম। তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। এভাবে আঙ্কেলের সাথে পরিচয়। বর্তমানে আসা যাক। এদিকে নিচ থেকে আমার ডাক আসলো, মানে আন্টি আমাকে নাস্তা করার জন্য ডাকছে। নাস্তার টেবিলে যেতেই নীলা ম্যাম আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। কিরে মা, তোর আবার কি হলো? বাবা, তোমাকে আমি কতবার বলবো এই ছোট লোকটার সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। আচ্ছা, তুই সবসময় ওর সাথে এমন ব্যবহার কেন করিস? ও তো আমাদের মতো একটা মানুষ, ওর কি কষ্ট হয় না? ছোট লোকের আবার কষ্টও হয়? আমাকে উদ্দেশ্য করে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা, নাস্তা নিয়ে তোর রুমে চলে যা। তারপর আমি নাস্তা নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম একটা মেয়ে এত অহংকারী হয় কিভাবে। নীলা ম্যাম কিন্তু দেখতে অনেক সুন্দর, কলেজের সব ছেলের ক্রাশ, কিন্তু কারোর সাথে প্রেম করে না। কথায় আছে সুন্দরী মেয়েরা একটু বেশি অহংকারী হয়, এক্ষেত্রেও ঠিক তাই হলো। আপনারা তো দেখলেন কেমন অহংকারী। নাস্তা শেষ করে কলেজে যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। নীলা ম্যাম গাড়ির কাছে আসতেই ঠাস করে আমার গালে দুটো চড় বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোকে আমি কতদিন বলবো যে আমি যখন গাড়ির কাছে আসবো তখন গাড়ির দরজা খুলে দিবি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আমার দাঁড়িয়ে থাকা দেখে নীলা ম্যাম আবার বলতে লাগলেন, কি হলো, একটা দিয়েছি মন ভরেনি, আরেকটা দিতে হবে নাকি? সরি ম্যাম, এইরকম ভুল আর কখনো হবে না। সেটাই তোর জন্য ভালো হবে। তারপর আমি আর কোনো কথা না বলে দরজা খুলে দিলাম। নীলা ম্যাম গাড়ির ভিতরে গিয়ে বসলেন এবং আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে মা বাবার কথা ভাবতে লাগলাম। মা বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? আজ যদি তোমরা বেঁচে থাকতে তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সোজা কলেজে চলে আসলাম। ও, আপনাদের তো বলা হয়নি, নীলা ম্যাম আর আমি একসাথে পড়ি। উনি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমিও সেম। তারপর নীলা ম্যাম গাড়ি থেকে নেমে ওনার ফ্রেন্ডদের কাছে চলে গেলেন আর আমি গাড়িতে বসে আছি, কারণ আমার কোনো বন্ধু নেই, তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে বসে থাকি। এদিকে নীলা ম্যাম ওনার বান্ধবীদের কাছে যেতেই ওনার এক বান্ধবী বলল, কি রে নীলা, আজকে এত লেট করলি কেন? আর বলিস না, ছোট লোকটার সাথে ঝগড়া করতে গিয়ে দেরি হয়ে গেল। তুই কি আরিয়ানের কথা বলছিস? তো আর কথা বলবো, সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। কি করেছে ও, তুই এত রেগে আছিস? তারপর নীলা ম্যাম সকালে যা হয়েছে সবকিছু বলল। কি, তুই এই সামান্য কারণে ছেলেটার গায়ে হাত তুললি? তোর তো দেখছি ছোট লোকটার জন্য দরদ একেবারে উঠলাই উঠছে। আচ্ছা, ও তো আমাদের মতো একজন মানুষ, ওর কি কষ্ট হয় না বল? ছোটবেলা থেকেই ছেলেটা মা বাবা হারিয়েছে। তোর যখন এতই দরদ হচ্ছে তাহলে জানা ওকে গিয়ে একটু আদর করে দে। এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম সহ বাকি সবাই হাসতে লাগলো। যত খুশি তত হাস, একদিন সবাই তোরা তোদের ভুল বুঝতে পারবি। এখন জ্ঞান দেওয়া বন্ধ করে চল ক্লাসে যাই। তারপর নীলা ম্যাম আর ওনার ফ্রেন্ডরা ক্লাসে চলে গেলেন।
এদিকে আমি গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। কিসের সাথে ধাক্কা খেলাম সেটা দেখতে যেই নিচে তাকালাম, অমনি আমি তো ভয় শেষ, কারণ নিচে একটা পরী বসে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তো ভয় শেষ, হাঁটু কাঁপতে লাগলো, কারণ এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই ভয়টা একটু বেশি লাগছে। আমার এমন ভয় পাওয়া দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, কি হলো? চোখে দেখেন না নাকি? সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে মেয়েটা আমার এইভাবে কথা বলা দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার, দোষ তো আমারও ছিল, কেন ক্ষমা চাইছে? না, ছেলেটাকে দেখে তো ভালো মনে হচ্ছে। ক্ষমা পরে দেখা যাবে, আগে আমাকে টেনে তুলুন। তুলছি। এই বলে আমি মেয়েটাকে টেনে তুললাম। তারপর আমি বলতে লাগলাম, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আসলে আমি আপনাকে দেখতে পাইনি। না, আমি আপনাকে ক্ষমা করব না। আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আর তাছাড়া দোষ কিন্তু আপনারও আছে। আসলে এখানে আমার কোনো দোষ নেই, মেয়েটা নিজেই কোত্থেকে এসে আমার সাথে ধাক্কা খেলো। মেয়েটাকে দেখেই বড়লোকের মেয়ে মনে হচ্ছে, আর আপনারা তো জানেন বড় লোকরা কেমন, তাই আমি আগেই সরি বললাম। কি বললেন আপনি? আমার দোষ ছিল? আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে নালিশ নিয়ে যাচ্ছি। আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন, তবুও স্যারের কাছে নালিশ দিবেন না প্লিজ, মনে মনে বলতে লাগলো। না, এবার মনে হয় একটু বেশিই যাচ্ছে। বেচারা কান্না করে দিল। কি হলো, কিছু বলছেন না কেন? ঠিক আছে, স্যারকে কিছু বলবো না, তবে আজকে থেকে আমি যা বলবো তাই শুনতে হবে। আজব তো, আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? ওকে, আমার কথা না শুনলেও একটু পর প্রিন্সিপাল এসে যা বলবে তা কি না শুনতে পারবেন? মেয়েটার কথা বলা দেখেই আমি বুঝে গেলাম ও কি বলতে চাইছে, তাই আমি আর কোনো কথা না বলেই হ্যাঁ বলে দিলাম। না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ওকে, ঠিক আছে। এখন বলুন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এখন আপাতত আমার সাথে বন্ধুত্ব করতে হবে। এই আপনার মতলবটা কি বলেন তো? আমি তো আপনাকে বন্ধু হতে বললাম, এতে মতলবের কি আছে? না মানে আমি মনে করছিলাম আপনি আমাকে শাস্তি দিবেন তাই, আর তাছাড়া এখন পর্যন্ত আমার সাথে কোনো ছেলেই বন্ধুত্ব করলো না, আর আপনি তো মেয়ে। কে আপনার সাথে বন্ধুত্ব করলো কি করলো না আমার তাতে কিছু যায় আসে না। এখন বলুন আমার সাথে বন্ধুত্ব করবেন কি না? আমি ভাবতে লাগলাম কলেজে আসলো তো সারাক্ষণ একাই থাকি, তার চেয়ে বরং এর সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ওকে, তাহলে আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো। তারপর ওর সাথে পরিচয় হয়ে নিলাম। ওর নাম হচ্ছে তাবাসসুম তিশা। এখানে ওর নানুবাড়িতে থেকে লেখাপড়া। ওর বাবা একজন বড় ব্যবসায়ী। ওর সাথে পরিচয় হতে হতে ক্লাসে স্যার চলে আসলো। তারপর ও ওর জায়গায় চলে গেল আর আমি আমার জায়গায়। এভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। তারপর ক্লাস শেষ করে যেই বের হতে লাগলাম, অমনি পেছন থেকে কেউ একজন ডাকলো। সে আর কেউ নয়, নীলা ম্যাম। আমার কাছে এসে বলতে লাগলো, এই শোন, আমার জুতোগুলো ময়লা হয়ে গেছে, এক্ষুনি গিয়ে পালিশ করে নিয়ে আয় যা। এখন তো আপনি বাড়িতে যাবেন, তাহলে জুতা পালিশ করার কি দরকার? এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম আমার গালে একটা ঠাস করে বসিয়ে দিলেন আর রেগে বলতে লাগলেন, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপর কথা বলছিস। এই কথা বলে নীলা ম্যাম জুতাগুলো আমার গায়ের উপর ছুঁড়ে মারলেন। এই নে, তোর হাতে 5 মিনিট সময় আছে, এর মধ্যে তুই জুতোগুলো পালিশ করে নিয়ে আসবি। তারপর আমি আর কোনো কথা না বলে জুতাগুলো পালিশ করতে নিয়ে গেলাম। জুতা পালিশ করে যেই নীলা ম্যামের কাছে গেলাম, কলেজে গিয়ে দেখি নীলা ম্যাম কোথাও নেই, গাড়িটাও নেই। তার মানে উনি বাড়ি চলে গেছেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ম্যাম কল দিয়েছেন। তারপর কল রিসিভ করতেই উনি বলতে লাগলেন, ওই, তুই এখন কোথায় আছিস? ম্যাম আমি তো কলেজে, আপনি কোথায়? দেখতে পাচ্ছি না যে। শোন, আমি বাড়ি চলে আসছি, তুইও বাড়ি চলে আয়। তার মানে উনি এসব অপমান করার জন্য করলেন। এখন যদি আমি ওনার সাথে সাথে কথা কাটাকাটি করি তাহলে বাড়ি গেলে নিশ্চিত আমার কপালে দুঃখ আছে। তাই আমি একটু শান্তভাবে বললাম, আমি আসছি। তারপর কল কেটে দিলেন। আজ আমি এতিম বলে উনি আমার সাথে যা খুশি তাই করছেন। কেন, এতিমরা কি মানুষ না? আমাদের কি কষ্ট হয় না? এসব ভাবতে ভাবতে দু চোখ পানিতে ভরে গেল। হঠাৎই কেউ একজন আমার সামনে একটা টিস্যু ধরলো। আমি কোনো দিকে না তাকিয়ে টিস্যুটা হাতে নিয়ে চোখের পানিগুলো মুছলাম। চোখ মুছে যেই সামনে তাকাতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমাকে বলতে লাগলো, কি জনাব, কান্না করছিলেন কেন? কই কান্না করছি, চোখে কি যেন একটা পড়লো। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? দেখলে আবার জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা, ও কি তোর সাথে সবসময় এরকম ব্যবহার করে? সুযোগ পেলে অপমান করে, আজ তো দেখলি।
ও তোর সাথে এমন করে তুই কিছু বলতে পারিস না? তুই আমার ব্যাপারে সব জানিস। ওরা যদি না থাকতো তাহলে আমার কি হতো? হয়তো রাস্তায় পড়ে মরে থাকতাম। তুই এত ভালো কেন রে? আচ্ছা, আমি যে ভালো তা কিভাবে বুঝলি? খারাপও তো হতে পারি। সকালে যেটা হলো সেটাতে তোর কোনো দোষ ছিল না, তারপরও তুই দোষ স্বীকার করলি। তখনই আমি বুঝে গেছি তুই কেমন। আচ্ছা, এসব কথা থাক, এবার আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা যা, যাওয়ার আগে তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা। আচ্ছা, ইনে ধর 018905224। তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে জুতাগুলো নিয়ে নীলা ম্যামের রুমে গেলাম। দরজার সামনে এসে বললাম, ম্যাম আসবো? বল, কেন এসেছিস? ম্যাম, আপনার জুতাগুলো নিয়ে এসেছি। তুই কি করে ভাবলি জুতোগুলো আমি পায়ে দিব? কেন ম্যাম, এগুলো তো আমি ঠিকভাবে পালিশ করে এনেছি। চুপ, জুতোগুলোতে তোর মতো ছোট লোকের হাতের স্পর্শ লেগেছে। এখন এগুলো নিয়ে এখান থেকে চলে যা। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো। কি বলবি? তাড়াতাড়ি বল। আপনি আমাকে কেন এত অপমান করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি যা বলেন আমি তাই করি, তবু কেন এমন করেন? তোর এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। শুধু এটা জেনে রাখ, তোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। আর কয়টা দিন আমাকে সহ্য করুন, তারপর চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। সেটাই তোর জন্য ভালো হবে। তারপর আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আননোন নাম্বার, তাই কলটা না ধরে কেটে দিলাম। আমি আবার আননোন নাম্বার থেকে কল আসলে তেমন কথা বলি না, তাই কেটে দিলাম। এভাবে পরপর আরও দুবার কল দিল, দুবারই কেটে দিলাম। তৃতীয়বার কল আসায় চিন্তায় পড়ে গেলাম, কে হতে পারে যে আমাকে এতবার ফোন দিচ্ছে? না, দেখতে হবে। তারপর ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে উপাস থেকে যা বলল, ওই কুত্তা হনুমান, নাকবোচা বানর, গন্ডার, শিয়াল, হাতি। এই ভদ্রভাবে কথা বলুন, আর এইসব কি ভাষা ব্যবহার করছেন? চুপ কর কুত্তা। আপনি আবারও তুই তোকারি করছেন। আপনার পরিচয় দিন, না হলে আমি ফোন রাখছি। এই ফোন রাখবি না, আমি তিশা বলছি। ও তুই? আগে বলবি তো। চুপ কর কুত্তা। তোকে এতগুলো কল দিলাম, ধরিসনি কেন? সরি রে, আমি আসলে বুঝতে পারিনি এটা তুই ছিলি। হুম এবার বল, কেন ফোন দিয়েছিস? এমনি তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল তাই। এমনি কেউ ফোন দেয় নাকি? দরকার থাকলে বল। তোকে ফোন দিতে কি আবার কারণ লাগবে নাকি? অবশ্যই কারণ লাগবে। ও, বুঝতে পারছি। তার মানে তুই এখনো আমাকে বন্ধু ভাবতে পারিসনি। আরে না, আমি তোকে সেটা বলিনি। আমার যা বুঝার তা বুঝে গেছি। এই কথা বলে তিশা লাইন কেটে দিল। ওর সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি। কালকে কলেজে গেলে সরি বলবো। তারপর ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলবেলা কারো ডাকে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখে আন্টি আমাকে ডাকছে। তারপর আমি উঠে বসলাম। আন্টি, কিছু বলবেন? তুই কি ঘুমাচ্ছিলি? না, ওই চোখটা একটু লেগেছিল। তাহলে তো আমি তোর ঘুমে ডিস্টার্ব করলাম। না আন্টি, বলুন কি লাগবে। তারপর উনি আমার হাতে একটা লম্বা বাজারের লিস্ট ধরিয়ে দিলেন বাজার করে আনার জন্য। মনে হয় আজকে বাড়িতে কেউ আসবে। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আজকে কি বাসায় মেহমান আসবে? নীলা বলল ওর বান্ধবীরা আসবে। এখন যা, গিয়ে তাড়াতাড়ি বাজার করে আন। আচ্ছা। নীলা ম্যামের বান্ধবীরা আসবে শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ ওরা ততবারই আমাকে অপমানিত হতে হয়। তারপর বাজারে চলে গেলাম। বাজার করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিল। তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হলেই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আসতেই দুটো প্রাইভেট কার দেখতে পেলাম। বুঝতে আর বাকি রইল না যে ওনারা চলে এসেছে। তারপর বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম সবাই সোফার উপর বসে আছে। ওদের মধ্যে দুজন ছেলে আছে। ছেলে দুটোকে আমার চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। এসব ভাবতে লাগলাম। হঠাৎই নীলা ম্যাম আমাকে দেখতে পেয়ে বলতে লাগলেন, ওই তোরা সবাই দেখ, নবাব জাদা এসে গেছে। আসলে নামাজ পড়তে গিয়েছিলাম। তারপর যা, আর ওদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তারপর আমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য নাস্তা নিয়ে আসলাম। তারপর সবাইকে নাস্তা দিতে লাগলাম। যখনই ছেলে দুটোর সামনে আসলাম অমনি ওরা দুজন বলতে লাগলো, নীলা, কি রে, এই খ্যাটটা তোদের বাড়িতে কি করছে? আর বলিস না, বাবা কি দেখেছে ওর মতো একটা খ্যাত এই বাড়িতে নিয়ে আসলো সেটাই বুঝতে পারছি না। ছেলেটা আবার বলতে লাগলো, নিশ্চয় ওর কোনো মতলব আছে তাই। এইভাবে আরো নানাভাবে সবাই আমাকে অপমান করতে লাগলো। হঠাৎই কেউ একজন বলতে লাগলো, তাকিয়ে দেখি নীলা ম্যামের বান্ধবী জয়া। তোরা সবাই কি শুরু করলি? যে একটু সুযোগ পেলি অমনি সবাই মিলে ছেলেটাকে অপমান করা শুরু করলি। কি রে, তোর আবার কি হলো? কিছুদিন ধরে দেখছি তুই ওর হয়ে একটু বেশিই কথা বলছিস। আমি ওর হয়ে কোনো কথা বলছি না,
শুধু তোদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখন কি আমাকে তোর কাছে ঠিক ভুল শিখতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই শিখতে হবে, কারণ তোর মাঝে অহংকারী মনোভাবটা একটু বেশি আছে। তুই কিন্তু এবার একটু বেশিই বলছিস। উচিত কথা বললাম তো, তাই। দেখ, তুই যদি আজকে আমার ফ্রেন্ড না হয়ে অন্য কেউ হতি, তাহলে আমি তোর সাথে কি যে করতাম। তুই কি করবি আমার জানা আছে, পারবি শুধু কথায় কথায় মানুষকে অপমান করতে। এদিকে আমি দর্শকের মতো দাঁড়িয়ে ওদের দুজনের ঝগড়া দেখছি, মনে হচ্ছে যেন আমি টিভিতে কোনো সিরিয়াল দেখছি। আমি ভাবতে লাগলাম জয়ার হঠাৎ আবার কি হলো? কিছুদিন আগেও তো আমাকে অপমান করার জন্য সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকতো, আর এখন সেই কিনা আমার হয়ে প্রতিবাদ করছে। এভাবে ঝগড়া করতে করতে এক পর্যায়ে জয়া বলল, তোর সাথে বন্ধুত্ব করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষকে মানুষ মনে করে না, তার সাথে আবার কিসের বন্ধুত্ব? এই কথা বলে জয়া চলে গেল। এদিকে জয়া চলে যাওয়ার পর নীলা ম্যাম আমার সামনে এসে ঠাস করে একটা চড় মেরে বলল, আজ শুধুমাত্র তোর কারণে জয়া আমার সাথে এরকম ব্যবহার করলো। বল, তুই ওকে কি জাদু করেছিস? গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? তোকে তো আমি পরে দেখে নিব, আগে এদের বিদায় করি। তারপর নীলা ম্যাম ওনার বাকি ফ্রেন্ডদের সাথে মজা করতে লাগলেন। আমার আবার ছেলে দুটোর উপর চোখ পড়লো। ওদের কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। ছেলে দুটোর মধ্যে একজন বলে উঠল, নীলা, এবার আমাদের যেতে হবে। আর আঙ্কেল কোথায়? ওনাকে দেখছি না যে। বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে গেছে, এই তো কিছুদিন পরেই চলে আসবে। তারপর নীলা ম্যামের সব ফ্রেন্ডরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। ওরা সবাই চলে যেতেই নীলা ম্যাম আমার সামনে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আমি বুঝতে পারলাম আজকে রাতে আমার ঘুমের 12টা বাজবে, কারণ নীলা ম্যাম যখন বেশি রেগে থাকেন উনি তখন আমাকে দিয়ে সারা রাত ওনার সেবা করান। তারপর আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। আমার মাথায় শুধু ছেলেগুলোর কথা আসছে, কোথায় দেখেছি ধুর কিছুই মনে আসছে না। এদিকে ডিনার করার জন্য নিচ থেকে আন্টির ডাক আসলো, তাই নিচে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না, তাই উঠে ছাদে গেলাম। গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলাম। রুমে আসা কিছুক্ষণ পরে নীলা ম্যামের নাম্বার থেকে একটা কল আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে কেন ফোন দিয়েছে। আমিও আর বসে না থেকে ওনার রুমে চলে গেলাম। গিয়ে দেখি বিছানায় বসে মোবাইল চালাচ্ছে। আমি যেতেই বলতে লাগলো, কিরে, তোর আসতে এত সময় লাগলো কেন? আমি তো আপনার ফোন পাওয়ার সাথে সাথে চলে এলাম। চুপ, আবার মুখে মুখে কথা বলছিস? আমার সাথে সাথে আয়। এমনি অনেক শীতের রাত, তাই ভাবতে লাগলাম উনি আজকে আমাকে কি শাস্তি দিবেন। বাথরুমের সামনে এসে বলতে লাগলেন, বাথরুমের ভেতরে গেলে কিছু জামা কাপড় দেখতে পাবি, যা বসে বসে ওগুলো কাচতে শুরু কর। ভালোভাবে কাচবি, যাতে একটা ময়লাও না থাকে। কি? কিন্তু ম্যাম, ওগুলোর জন্য এক্সট্রা কাজের লোক আছে। আছে, কিন্তু ওরা ঠিক মতো ধুতে পারে না, তাই আজ তোকে দিয়ে করাচ্ছি। এখন কথা না বলে কাজে লেগে পড়। এই কথা বলে নীলা ম্যাম চলে গেলেন। আমি মনে মনে বলতে লাগলাম, কি শয়তান মেয়ে রে বাবা, এই শীতের রাতে নাকি আমাকে কাপড় কাচতে হবে, আর কি কি করাবে কে জানে। এইভাবে নীলা ম্যাম সারা রাত আমার উপর অত্যাচার করলেন। উনি নিজেও ঘুমাননি, শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ডেঞ্জারাস মেয়ে রে। ফজরের আজানের একটু আগে নীলা ম্যাম ঘুমিয়ে পড়লেন। তারপর আমিও আমার রুমে চলে আসলাম। তারপর মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে বাড়ি আসতে দেখি আন্টি আর নীলা ম্যাম নাস্তা করছে। তারপর আমি আমার নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। আপনারা তো জানেন নীলা ম্যাম আমার সাথে এক টেবিলে খাবেন না। আঙ্কেল আন্টি এত ভালো, আমাকে অনেক ভালোবাসে, ওনাদের মাঝে বিন্দুমাত্র অহংকার নেই। কিন্তু মেয়েটা কিভাবে যে এত অহংকারী হলো কে জানে। তারপর নাস্তা শেষে কিছুক্ষণ পড়লাম। কালকে রাতে কিছুই পড়া হয়নি। পড়তে পড়তে কলেজে যাওয়ার সময় হয়ে গেল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নিচে নেমে গাড়ির কাছে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই নীলা ম্যামের দিকে চোখ গেল। আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ আজকে ওনাকে অনেক সুন্দর লাগছে, একেবারে পরীর মতো লাগছে। কারণ আজকে একটা সাদা ড্রেস পরে এসেছেন, যেটা তার নীলা ম্যামের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিলেন। ওনাকে যে কেউ দেখলে বাস খাবে, থুকু ক্রাশ খাবে। তারপর উনি সামনে আসতে তাড়াতাড়ি আমি গাড়ির দরজা খুলে দিলাম, না হলে আবার গালটা লাল হয়ে যাবে। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। তারপর উনি আমাকে বলতে লাগলেন, আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন, আবার কি করলাম? তোকে এত অপমান করি, তারপরেও তুই কেন এ বাড়িতে পড়ে আছিস? তুই কেন বুঝিস না তোকে আমি একদম সহ্য করতে পারি না? সময় হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব। যত তাড়াতাড়ি পারিস চলে যা। আমি ভাবছি ফাইনাল পরীক্ষাটা দিয়েই এখান থেকে চলে যাব। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাস না হয় একটু কষ্ট করেই থেকে যাই। কলেজের সামনে এসে গাড়ি থামালাম। তারপর উনি গাড়ি থেকে নেমে গেলেন। ওই শোন, এখন থেকে কলেজে আসলে তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। কিন্তু আঙ্কেল তো বলল সারাক্ষণ আপনার সাথে থাকতে। আমি যা বলছি তাই করবি, আর আমার কোনো কিছু দরকার হলে তোকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে।
তারপর নীলা ম্যাম চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই আমি ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে বসে মোবাইল চালাতে হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে আমার মাথার চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলো। পিছন ফিরে তাকাতেই দেখি তিশা হিংস্র বাঘিনীর মতো আমার দিকে তাকিয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার ভয় হলো। ওই কি করছিস কি? ছাড় বলছি, লাগছে কিন্তু। চুপ কর কুত্তা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। একথা বলার সাথে সাথে তিশা আমার শার্টের কলার ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? তুই আর আমার সাথে কথা বলবি না? কি করছিস কি? কলার থেকে হাত সরা, দেখ সবাই কিভাবে তাকিয়ে আছে। আর তাছাড়া তুই তো বললি আমি যেন তোর সাথে কথা না বলি। যা বলেছি রাগের মাথায় বলেছি, এবার বল কালকে ফোনে কথা বলার সময় আমাকে কি বলেছিস? তুই কি বলছিস আমি কিছু বুঝতেছি না। আহারে কচি খোকা, কিছু মনে নেই তাই তো? চুপ কর কুত্তা, এবার বল কেন এইভাবে কথা বলেছিস? তিশা খুব ভালো মেয়ে, ওর সাথে পরিচয় মাত্র একদিনের। এই একদিনে ও আমাকে অনেক আপন করে নিয়েছে। ও সত্যি সত্যি আমাকে ওর বন্ধু ভাবছে, কিন্তু আমি তা পারিনি, কারণ ওর সাথে বন্ধুত্ব করার যোগ্যতা আমার নেই। আপনার তো জানেনই ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক নয়, তাই আমি ভাবছি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। আমি কোনো ভুল বলিনি। তাছাড়া তুই আমাকে দরকার ছাড়া কেন কল দিবি? তুই আমাকে একটা কথা বল, আমি তোর কি? আমি তোকে কিছুই মনে করি না। আমাকে তোর বন্ধু ভাবতে পারিসনি তাই তো? তাহলে কি গার্লফ্রেন্ড মনে করিস? কি যাতা বলছিস? আমি তোকে গার্লফ্রেন্ড কেন ভাবতে যাব? একদম আমার সামনে রাগ দেখাবি না। বল তুই আমাকে কি ভাবিস? দেখ, তোর আর আমার বন্ধুত্ব করা মানায় না। কেন মানায় না? তুই কি কোনো বিখ্যাত ব্যক্তি নাকি? দেখ, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক নয়। কোথায় তুই আর কোথায় আমি, তাই বলছি তোর সাথে আমার যায় না। দেখ, বন্ধুত্ব করতে স্ট্যাটাস লাগে না, সুন্দর একটা মন লাগে। জানি বন্ধুত্ব করতে সুন্দর একটা মন লাগে, যেটা তোর আছে বলে তুই আমার মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিস। আমার পিছনে পড়ে না থেকে এই কলেজে আরো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে যারা তোর যোগ্য। এতক্ষণ পর্যন্ত তুই অনেক কথা বলেছিস, আর না, তুই কি ভুলে যাচ্ছিস প্রথম দিন আমাকে কি বলেছিস? আমি যা বলবো তুই নাকি তাই করবি। বলেছি, কিন্তু সেটা। তাহলে এখন কি হলো? আমি তো তোর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি। বলেছি, কিন্তু সেটা বন্ধুত্ব করার জন্য নয়। আমি মনে করেছি তুই আমাকে শাস্তি দিবি। আমি তো শুধু তোর সাথে বন্ধুত্ব করতে চাইছি, তুই কেন এমন করছিস? ওই যে বললাম না স্ট্যাটাস। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি তুই কেন আমার পিছনে এভাবে পড়ে আছিস। ওর সাথে কথা বলতে বলতে কখন যে ক্লাসের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। দেখ তিশা, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ক্লাসের সময় হয়ে গেল, আমি যাচ্ছি। এ কথা বলেই চলে আসলাম। তিশা চাইছেটা কি? ও কেন আমার সাথে এমন করছে? এই কলেজে তো আমার থেকেও অনেক স্মার্ট ছেলে আছে, ও তাদের সাথে বন্ধুত্ব না করে আমার সাথে কেন? কে জানে কি চলছে ওর মনে। এদিকে তিশা ভাবছে, তোকে তো আমার সাথে কথা বলতে হবেই, আমিও দেখবো তুই কিভাবে আমার সাথে কথা না বলিস। আমি ক্লাসে গিয়ে নীলা ম্যাম আর ওনার বান্ধবীরা আগে থেকে ক্লাসে বসে আছে। আমি ক্লাসে ঢুকতে নীলা ম্যাম বলতে লাগলো, ওই শোন, এতক্ষণ কোথায় ছিলি? এই তো ক্যাম্পাসে ছিলাম। কেন, কোনো কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না, যা এখান থেকে। তারপর আমি গিয়ে পিছনের একটা বেঞ্চে বসলাম। পুরো ক্লাসে শুধু একটা বেঞ্চ খালি ছিল, তাই সেখানে গিয়ে বসে পড়লাম। স্যার আসতেই এখনো কিছু সময় বাকি আছে, তাই আমি বইটা বার করে পড়তে লাগলাম। হঠাৎই দেখলাম কেউ একজন আমার পাশে এসে বসলো। তাকিয়ে দেখি তিশা। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। তারপর স্যার বলতেই, স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলতে লাগলো, জি স্যার আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা সবাই জানো আর 3 মাস পর তোমাদের পরীক্ষা, তা তোমাদের সবার প্রিপারেশন কেমন? সবাই একসাথে আলহামদুলিল্লাহ স্যার, আমাদের সবার প্রিপারেশন ভালো। আচ্ছা ঠিক আছে, আরিয়ান তুমি দাঁড়াও। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। স্যার বলতে লাগলো, এই ক্লাসের সবচেয়ে ভালো ও মেধাবী স্টুডেন্ট হচ্ছে তুমি। তোমার থেকে আমরা ভালো কিছু আশা করছি। আলহামদুলিল্লাহ স্যার, আমার প্রিপারেশন ভালো, শুধু আপনাদের একটু দোয়া চাই। আমরা তোমাদের সবার জন্য দোয়া করব। তোমরা সবাই হয়তো জানো তোমাদের একজন নতুন সহপাঠী এসেছে, তার নাম হলো তিশা। তিশা তুমি দাঁড়াও। তারপর তিশা দাঁড়ালো। ও হচ্ছে তোমাদের নতুন সহপাঠী। কিছু সমস্যার কারণে ও কলেজ পরিবর্তন করেছে। এসএসসিতে ওর রেজাল্ট অনেক ভালো। আমরা জানি ও এসএসসিতেও আমাদের কিছু উপহার দিবে। তিশা, তোমার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার, কলেজ পরিবর্তন করায় আমার কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা বলতে পারো? ট্রান্সফার হওয়ার কারণে স্যার আমি কিছু ক্লাস করতে পারিনি। এখন স্যার ওই ক্লাসগুলোতে স্যারেরা কি পড়িয়েছে আমি জানি না।
আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি চাইলে ক্লাসের কারো কাছ থেকে পড়াটা বুঝে নিতে পারো। আমি তো তেমন কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আরিয়ান তুমি দাঁড়াও। ও হচ্ছে আরিয়ান, এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট। তুমি চাইলে ওর থেকে পড়া বুঝে নিতে পারো। আরিয়ান, তোমাকে বলছি, তুমি ওকে সব পড়া ভালোভাবে বুঝিয়ে দিবে, ঠিক আছে? মনে মনে ভাবতে লাগলাম, যতই ওর দূরে থাকার চেষ্টা করছি ও তো দেখছে আরও আমার কাছে আসছে। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার ক্লাস করে চলে গেলেন। তিশা দেখে আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, এখানে হাসির কি আছে? আহারে বেচারা, তোর মুখটা দেখে আমার হাসি পাচ্ছে। দাঁত দেখানো বন্ধ কর। এই যে মহাশয়, এখন বেশি কথা না বলে আমাকে পড়াটা বুঝিয়ে দাও দেখি। আমি স্যার নই যে তোকে পড়া বোঝাবো। স্যারকে বলিস বুঝিয়ে দিবে। এই তুই কি ভুলে গেছিস স্যার একটু আগে কি বলে গেল? মনে আছে, কিন্তু আমি তোকে এখন পড়া বোঝাতে পারবো না। বেশি কথা না বলে যা তো এখান থেকে। না, তোকে এখনই বুঝিয়ে দিতে হবে। তিশা দেখ, এখন আমার ভালো লাগছে না। ওকে, তাহলে আমি যাচ্ছি স্যারের কাছে। এ কথা বলেই তিশা উঠে দাঁড়ালো। আমি ভাবতে লাগলাম, এখন যদি ওকে পড়াটা না বুঝিয়ে দেই তাহলে তো স্যারের কথা অমান্য করা হবে। না, তা আমি কিছুতেই করতে পারি না। এদিকে আমাকে এভাবে ভাবতে দেখে তিশা বলতে লাগলো, কি যাবো নাকি স্যারের কাছে? না, যাওয়ার দরকার নেই, বস এখানে। তারপর ওকে পড়া বুঝিয়ে দিতে লাগলাম। আমি খাতার দিকে তাকিয়ে ওকে পড়া বোঝাচ্ছিলাম। পড়া বোঝানো শেষ করে যেই ওর দিকে তাকালাম, দেখলাম ও হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওই কি হলো বুঝেছিস? ও কোনো কথাই বলছে না। এবার আমার একটু রাগ হলো। রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দিলাম কষে একটা থাপ্পড় ওর গালে। থাপ্পড় খেয়ে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর গালে হাত দিয়ে বলতে লাগলো, কুত্তা, তুই আমাকে থাপ্পড় মারলি? মেরেছি, বেশ করেছি। তোকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোর কোনো সাড়া নেই। তাই বলে তুই আমাকে থাপ্পড় মারবি? আমি এখনই স্যারকে বলে দিব। ও যখন গালে হাত দিয়ে কথাগুলো বলছিল না, তখন ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছিল। দুহাত দিয়ে গাল দুটো টেনে দিতে ইচ্ছে করছিল। ওর এই অবস্থা দেখে মুহূর্তেই আমার সব রাগ উধাও হয়ে গেল। আমার হাসিও পাচ্ছে। আমি জোরে জোরে হাসতে লাগলাম। একে তো আমাকে থাপ্পড় মারলি, তারপর আবার হাসছিসও। আমার তো এমনি হাসি পাচ্ছে। দাঁড়া, স্যার আসুক, তাহলে আমি সব বলে দিব। হঠাৎই কেউ একজন এসে আমার সামনে দাঁড়ালো। আমি মাথা তুলে দেখি নীলা ম্যাম রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোকে একটা মেয়ের গায়ে হাত তোলার অধিকার কে দিল বল? ম্যাম, আমি তো। চুপ কর, তোদের মতো ছেলেদের না আমরা ভালো করে চিনি। এ কথা বলে ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, তুই এক্ষুনি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইবি। তারপর তিশা বলতে লাগলো, এই দাঁড়া, তোকে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাইবে না মানে? 100 বার ও ক্ষমা চাইবে। আপনি কে যে আপনাকে এখানে কি আসতে বলেছে? আর ও আমাকে থাপ্পড় মেরেছে, আপনাকে নয়। এখন জানতো এখান থেকে। আমি শুধু ওদের কথা শুনছি আর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমি তোর কাছে বিচার করছিলাম, আর তুমি কিনা আমাকেই। যে মেয়ে অকারণে একটা ছেলের গায়ে হাত তুলে তাকে সবসময় অপমান করে, সে বিচার করবে। এ কথা বলে তিশা হাসতে লাগলো। তুমি কিন্তু এবার একটু বেশিই বলছো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান বলছি। তারপর নীলা ম্যাম রাগে হনহন করতে করতে চলে গেল। তিশা আমাকে বলতে লাগলো, তো খুব লেগেছে তাই না? আরে না, এরকম চড় থাপ্পড় কত খেয়েছি। তার আগে তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা কি জন্য? ওই যে তোকে চড় মারলা সেই জন্য। ওই, আমাকে তোকে একবারও ক্ষমা চাইতে বলেছি? তুই মুখে বলছিস না, কিন্তু মনে মনে ঠিকই চাইছিস। এই চুপ কর, বেশি কথা না বলে পড়াটা আবার বুঝিয়ে দে। তারপর আর কি, আমি ওকে আবার পড়াটা বুঝিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে গেলাম। তিশা পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু আমি ওর কথা না শুনেই চলে আসলাম। তারপর গাড়ির কাছে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে নীলা ম্যাম চলে আসলেন। তারপর ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রুমে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই নিচে চলে গেলাম। গিয়ে দেখে আন্টি রান্নাঘরে কি যেন তৈরি করছেন। আমি গিয়ে বললাম, আন্টি কি রান্না করছেন? আর ওনাকে দেখে মনে হচ্ছে ওনার শরীর খারাপ। আন্টি কি রান্না করছেন? দেখ না, নীলার নাকি খিদে পেয়েছে, তাই ওর জন্য কিছু বানাতে আসলাম। তাই বলে আপনি খাবার বানাতে আসবেন আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ? মাথাটা একটু ব্যথা করছে। আপনাকে আর কিছু করতে হবে না, যান রুমে গিয়ে রেস্ট নিন। তারপর আমি জোর করে আমাকে রান্নাঘর থেকে পাঠালাম। আমি ভাবতে লাগলাম নীলা ম্যামের জন্য কি বানানো যায়। আমি আবার রান্নাটা ভালো পারি। এতিমখানায় যখন থাকতাম তখন রান্না শিখে নেই। তারপর অনেক ভেবে নীলা ম্যামের জন্য পাস্তা বানাতে লাগলাম। তারপর বানানো শেষ করে নীলা ম্যামের রুমে নিয়ে গেলাম। রুমের সামনে এসে দরজা নক করলাম। কে রে? ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ও তুই তুই আমার জন্য নাস্তা বানিয়েছিস?
আসলে আন্টির মাথা ব্যথা করছে আর কাজের মেয়েটাও বাড়ি নেই, তাই আমি খাবার বানালাম। তুই কি করে ভাবলি তোর রান্না করা খাবার আমি খাবো? ম্যাম একবার খেয়ে তো দেখুন, যদি ভালো না লাগে আপনি আমাকে যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব। তুই যখন এত করে বলছিস তাহলে দে, খেয়ে দেখি। তারপর পাস্তার প্লেটটা ওনার হাতে দিলাম। উনি পাস্তার প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলেন। কি হলো ম্যাম, খাবার ভালো হয়নি? ভালো হয়েছে, এখন তুই যা। তারপর আমি চলে আসলাম। এদিকে নীলা ম্যাম ভাবতে লাগলো ও কিভাবে এত ভালো পাস্তা তৈরি করলো, রেস্টুরেন্টে ও তো এত ভালো পাস্তা খাওয়া যায় না। আমি রুমে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসতেই মাগরিবের আজান দিয়ে দিল। তারপর মসজিদে চলে গেলাম, নামাজ পড়ে আবার বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে হালকা কিছু নাস্তা করলাম, তারপর নাস্তা করে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়লাম, হঠাৎই নীলা ম্যাম আমাকে ডাকতে লাগলেন। আমি ওনার রুমে গেলাম, গিয়ে দেখলাম রেডি হয়ে বসে আছেন। তুই এসেছিস, যা গাড়ি বের কর। ম্যাম এখন এই সময় কোথায় যাচ্ছেন? এখন কি তোকে কৈফিয়ত দিতে হবে আমি কোথায় যাচ্ছি? না আমি তা বলছি না। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম শুনতে পাসনি? আমি আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম। কি মেয়ে বাবা, কিছুদিন পর পরীক্ষা, কোথায় বাড়িতে বসে বসে পড়বে তা নয়, আর উনি পার্টি করে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর নীলা ম্যাম আসলেন। উনি গাড়িতে উঠে বসলেন। কিছু দূর আসতেই উনি একটা নাইট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করাতে বললেন। উনি গাড়ি থেকে নামার সময় আমি বললাম, ম্যাম কালকে যে ছেলেগুলো এসেছিল না, ওদের সাথে আপনি একটু কম মিশবেন, ওদের দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। এই কথা বলার সাথে সাথে উনি কষে আমার গালে একটা চড় মারলেন। তারপর রেগে বলতে লাগলেন, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদের নামে বাজে কথা বলিস? ওরা তোর মতো ছোট লোক নয়, বুঝলি? চলে যা এখান থেকে, তোকে দেখলেই আমার কেমন জানি করে। আর শোন, সোজা বাড়ি চলে যাবে। কেন আপনি বাড়ি যাবেন না? তোকে ভাবতে হবে না, আমি সময় মতো বাড়ি পৌঁছে যাব। তারপর আমি গাড়ি নিয়ে বাড়ি চলে আসলাম। কেন যে কথাগুলো বলতে লাগলাম। তারপর আমি আবার বই বের করে পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। আন্টি আমার রুমে আসলেন, এসে বলতে লাগলেন, দেখ না, নীলা সেই কখন বেরিয়েছে, এখনো বাড়ি আসছে না, তুই একটু গিয়ে দেখ না। কি উনি এখনো বাড়ি আসেননি? আচ্ছা আপনি টেনশন করবেন না, আমি দেখছি। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই নাইট ক্লাবের সামনে এসে গাড়ি দাঁড় করালাম। তারপর আমি তাড়াতাড়ি ক্লাবের ভিতরে গেলাম। গিয়ে দেখলাম ভিতরে কেউ নেই। আমার মনে হচ্ছে আওয়াজটা উপর থেকে আসছে, তাই আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উঠে দেখি আমার পাশে একটা রুম আছে। সেই রুম থেকে আওয়াজটা আসছে। রুমের ভেতর থেকে কিছু কথা শুনতে পাচ্ছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলাম। ওই শুন, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আমি তোদের কি ক্ষতি করেছি? তোরা কেন আমার সাথে এমন করছিস? তোরা তো আমার বন্ধু। বন্ধুকে তোর, আমরা তোর সাথে এতদিন অভিনয় করেছিলাম। প্লিজ, আমি তোদের পায়ে পড়ি, আমার এত বড় সর্বনাশ করিস না। চুপ কর। এই না, তোরা আমার কাছে আসবি না। আমি ভাবতে লাগলাম, না এবার আমাকে কিছু করতে হবে, না হলে ছেলেগুলো মেয়েটার সাথে খারাপ কিছু করে ফেলবে। তারপর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। দরজা ধাক্কানো দেখে ছেলেগুলো বলতে লাগলো, কিরে এখন আবার কে এলো? চল গিয়ে দেখি। ওই তুই কি পাগল হয়ে গেছিস? এখন দরজা খুললে সমস্যা হবে। কেউ দরজা খুলছে না। আমি দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। তারপর জোরে জোরে 2 লাথি মারতেই দরজা খুলে গেল। ভিতরে গিয়ে যা দেখলাম, নীলা ম্যাম হাত পা বাঁধা অবস্থা বিছানায় শুয়ে আছে। তার পাশে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখেই বলতে লাগলো, বাহ, তুই তো দেখছি একেবারে ঠিক সময় এসেছিস। আমরা এখনো ওর সাথে কিছুই করিনি। আয় তুইও আমাদের সাথে যোগ দে। আমরা জানি ও তোর সাথে এতদিন অনেক অন্যায় করেছে, আজ সবকিছুর প্রতিশোধ দিতে পারবি। নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভাবতে লাগলাম ওদের সাথে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, না হলে নীলা ম্যামকে বাঁচাতে পারবো না। আমাকে এভাবে ভাবতে দেখে ওরা বলতে লাগলো, কি ভাবছিস? রাজি হয়ে যা, তোর প্রতিশোধ নিতে পারবি। আমি বললাম, ঠিক আছে, আগে তোরা যা। নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখে উনি কান্না করছেন। তারপর ওরা দুজন ধীরে ধীরে নীলা ম্যামের দিকে এগোতে লাগলেন। আমি পিছনে দাঁড়িয়ে আছি, আশেপাশে কিছু আছে কিনা দেখছি, যেটা দিয়ে ওদের আঘাত করা যায়। হঠাৎই লাঠির মতো কিছু একটা দেখতে পেলাম। তারপর সেটা নিয়ে ওদের দুজনের মাথায় 2টো বাড়ি মারলাম। সাথে সাথে ওরা দুজন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে। এবার নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি ওনার মুখ থেকে কান্না করার ভাবটা চলে গেল। আমি এবার ওনার দিকে একটু অন্যভাবে এগিয়ে যেতে লাগলাম। ঠিক ওরা যেভাবে এগিয়ে আসছিল, আমাকে এভাবে আসতে দেখে উনি ভয় পেয়ে গেলেন। তারপর আমতা আমতা করে বলতে লাগলেন, আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? কেন? ওরা যা করতে পারে নাই তার জন্য। দেখ, ওইসব কিছু করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সেই সব পরে দেখা যাবে।
এই কথা বলেই ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম। কাছে যেতেই উনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। তারপর আমি ওনার হাতে পায়ের বাঁধন খুলে দিলাম। এই ম্যাম, চোখ খুলেন, আমি আপনার হাত পা খুলে দেওয়ার জন্য এসেছি। দেখলেন, গরিবের কথা বাসি হলেও সত্যি। আমি আপনাকে আগেই বলছিলাম যেন ওদের সাথে না মিশেন। তার বিনিময়ে আপনি আমাকে 2টো থাপ্পড় দিলেন, ছোট লোক বলে অপমান করলেন। এবার দেখলেন তো কে আসল ছোট লোক। আপনি আমাকে দিনের পর দিন শুধু অপমান করে গেলেন, কারণে অকারণে চড় থাপ্পড় মারতেন, কারণ আপনার মাঝে অহংকার আছে। আজকে যদি ওরা আপনার সাথে কিছু করে ফেলতো তাহলে কোথায় যেত আপনার সেই অহংকার? আমি আজ ইচ্ছে করলে এতদিন আপনি আমার সাথে যা কিছু করেছেন সব কিছুর প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু না, আমি তা করিনি, কারণ আমি সেই শিক্ষা পাইনি। আজ হয়তো অনেক কথা বলে ফেলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি, তার জন্য ক্ষমা করবেন। ও আরেকটা কথা, আপনাদের বাড়িতে আমি আর 2 মাস থাকবো, ফাইনাল পরীক্ষা দিয়ে চলে যাব। দয়া করে এই কয়টা দিন আমাকে সহ্য করুন, এবার বাড়ি যেতে হবে, চলুন। একথা বলেই আমি কিছু দূর চলে আসলাম। কি ব্যাপার নীলা ম্যাম, আসছো না কেন? পিছন ফিরে তাকাতেই দেখে উনি মাটিতে বসে আছে। কি হলো, বসে গেলেন কেন? হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে। পায়ে কিভাবে পেলেন? পাটা তো ফুলে গেছে। আসলে ওরা যখন আমার হাত পা পাচ্ছিল তখন ব্যথা লাগে। এখন বাড়ি কিভাবে যাবেন? আমি কিভাবে বলবো? তারপর আমি ভাবতে লাগলাম কি করা যায়। তারপর নীলা ম্যামকে কোলে তুলে নিলাম। সরি ম্যাম, এছাড়া কোনো উপায় ছিল না। তারপর ওনাকে কোলে নিয়ে গাড়ির কাছে আসলাম, ওনাকে গাড়িতে বসিয়ে দিলাম। তারপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। আটার বস্তাটাকে আবার কোলে নিতে হলো। ওনাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম আঙ্কেল আন্টি দুজনেই সোফায় বসে আছে। আমাদের এই অবস্থা দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লেন। আমি গিয়ে নীলা ম্যামকে সোফায় বসিয়ে দিলাম। আঙ্কেল আমার কাছে এসে বলতে লাগলো, বাবা, নীলার কি হয়েছে? সেটা আমার থেকে উনি ভালো বলতে পারবে। এ কথা বলেই আমি রুমে চলে আসলাম। এদিকে আঙ্কেল নীলা ম্যামকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারপর নীলা ম্যাম প্রথম থেকে শেষ পর্যন্ত যা হলো সব কিছু বললেন। সব শোনার পর আঙ্কেল রেগে গিয়ে বলতে লাগলেন, কি, ওদের এত বড় সাহস? ওরা আমার মেয়ের সাথে এসব করতে চেয়েছে? তুই শুধু ওদের নাম বল। আমার মনে হয় ওরা এখনো ওখানেই আছে, তুমি পুলিশ পাঠিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। এদিকে আমি রুমে বসে ভাবতে লাগলাম আঙ্কেল বাড়িতে কখন এলেন, ওনার তো দেশের বাইরে থাকার কথা। এসব ভাবছিলাম, হঠাৎই দরজা ধাক্কানো শব্দ পেলাম। দরজা খুলে দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরলেন। তারপর বলতে লাগলেন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা বুঝতে পারছি না। আঙ্কেল, ধন্যবাদের কি আছে, আমি তো আমার কাজ করেছি। তুমি একবার আমার জীবন বাঁচিয়েছো, আর আজ আমার মেয়ের। তুমি তো আমাকে ঋণী করে ফেললে। আঙ্কেল কি যে বলে না। চলো এবার নিচে চলো, ডিনার করবে। তারপর আমি নিচে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখলাম নীলা ম্যাম আগে থেকে বসে আছে। আমি গিয়ে আমার খাবারটা নিয়ে যেই চলে আসতে যাব, অমনি কেউ একজন বলল, তুমি এখানে বসে খেতে পারো, উপরে যেতে হবে না। কথাটা কে বলল তা শোনার জন্য যেই পিছনে ফিরলাম, আমি তো দেখলাম নীলা ম্যাম দাঁড়িয়ে আছে। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, কথাটা কি আপনি বলেছেন? না তো। তাহলে নিশ্চয়ই আন্টি বলেছে। না বাবা, আমি বলিনি। তাহলে কে বলল? নীলা ম্যাম বলতে লাগলেন, আমি বলেছি তুমি এখানে বসে খেতে পারো। আমি তো ওনার কথা শুনে হা হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে দেখতে পারে না, আমাকে দেখলেই নাকি তার গা জ্বলে, সে আমাকে তার সাথে এক টেবিলে খেতে বলছে, আবার তুমি করে বলছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে দেখি ওনারাও হা করে তাকিয়ে আছে। আমার মতো হয়তো তারাও নীলা ম্যামের কথাগুলো বিশ্বাস করতে পারছে না। না ম্যাম, আমি এখানে বসে খাবার খেলে আপনার সমস্যা হবে। আমার কোনো সমস্যা হবে না, তুমি বসো। আমি আর কথা না বলে আমার খাবার নিয়ে উপরে চলে গেলাম। আমাকে এভাবে চলে যেতে নীলা ম্যাম আঙ্কেলকে বলতে লাগলো, বাবা, ও চলে গেল কেন? তুই ওর সাথে এতদিন যা করেছিস, তারপর তুই কি করে ভাবলি ও তোর সাথে বসে এক টেবিলে খাবার খাবে? আজ যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তোর থেকে সবকিছুর প্রতিশোধ নিত। ওর সাথে আর খারাপ ব্যবহার করিস না। এবার খাবারটা শেষ কর। এদিকে আমি রুমে এসে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু নীলা ম্যামের কথাগুলো মনে পড়ছে। উনি কিভাবে আমার সাথে এত ভালো ব্যবহার করছেন, এমনটা তো হওয়ার কথা নয়। হয়তো ওনার সম্মান বাঁচিয়েছি তাই ভালো ব্যবহার। ধুর, মাথায় কিছু আসছে না। কে জানে কি চলছে ওর মনে। নীলা ম্যাম রুমে এসে ভাবতে লাগলেন,
আজ পর্যন্ত ছেলেটাকে শুধু অপমান করে গেলাম। সত্যিই তো, আজ যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো আমার সাথে খারাপ কিছু হতো না। এতদিন যা অন্যায় করেছি সবকিছুর জন্য ক্ষমা চাইতে হবে। আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই মনে করলাম কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করি। ফোনটা হাতে নিয়ে বন্ধ হয়ে গেছে। দূর, এখন কি করব? তারপর ফোনটা চার্জে লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে মসজিদে চলে গেলাম। নামাজ পড়া শেষ করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর বাসায় চলে আসলাম। এসে দেখতে পেলাম এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তাই আমি রুমে এসে পড়া শুরু করে দিলাম। আমি মাথা নিচু করে বই পড়ছিলাম। হঠাৎই কেউ একজন চা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালো। আমি ভাবলাম হয়তো কাজের মেয়েটা এসে, তাই না দেখে বলতে লাগলাম, চাটা এখানে রেখে চলে যাও। মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে। আমি ভাবতে লাগলাম কি ব্যাপার, ওর ভয়েস চেঞ্জ হলো কিভাবে। আমি মাথা তুলে যেই উপরের দিকে তাকালাম, দেখলাম নীলা ম্যাম দাঁড়িয়ে আছে চা নিয়ে। তারপর আমার আর কিছুই মনে নেই, মানে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর নীলা ম্যাম আমার পাশে বসে আছে। ওই, তোমার কি হয়েছিল? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? আপনাকে দেখে। কি, আমাকে দেখে জ্ঞান হারালে? হাসবেন না বলে দিলাম। আমি কি ভূত না পেতনি যে আমাকে দেখে জ্ঞান হারাতে হবে? না, তা হবেন কেন? আমার এই অবস্থা হয়েছে আপনি যে কাজটা করছেন তা দেখে। আমি আবার কি কাজ করলাম? ওই যে আমার জন্য চা নিয়ে আসলেন। যেই মেয়ে আমাকে অপমান না করে, এক মুহূর্ত থাকতে পারে না, সে আমার জন্য চা নিয়ে আসছে। ব্যাপারটা ঠিক হজম করতে পারলাম না, তাই জ্ঞান হারালাম। আমি জানি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো বিশ্বাস করতে পারছি না আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। অন্যায় যখন করেছি তখন তো ক্ষমা চাইতেই হবে। থাক, ক্ষমা চাইতে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাতেই আমি খুশি। না, তবুও আমাকে ক্ষমা করে দাও। বললাম তো ক্ষমা চাইতে হবে না। এ কথা বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। আর এদিকে নীলা ম্যাম ভাবতে লাগলো, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারো নাই। যে করেই হোক তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়াশরুম থেকে বের হয়ে নীলা ম্যাম আছে কিনা দেখতে লাগলাম। না, নেই। টেবিলের উপর চায়ের কাপটা রাখা আছে। দেখি তো চাটা কেমন হয়েছে। না, ভালোই হয়েছে। কিছুক্ষণ পরেই কাজের মেয়েটা নাস্তা করার জন্য ডাকতে আসলো। আমি ওকে আমার নাস্তাটা রুমে দিয়ে যেতে বললাম। তারপর ও চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসলো খালি হাতে। এসে বলতে লাগলো, স্যার আপনাকে নিচে আসতে বলেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসছি। তারপর নিচে চলে গেলাম। খাওয়ার টেবিলে যেতে আঙ্কেল বলল, ও তুমি এসেছো, দাঁড়িয়ে আছো কেন? আপনি আমাকে ডেকেছিলেন? একসাথে নাস্তা করব, তাই তোমাকে ডেকে আনলাম। সরি আঙ্কেল, আমি এখানে বসে খাবার খেলে একজনের নাকি খাবার হজম হবে না। এই কথাটা বলার পর নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি উনি মন খারাপ করে ফেলেছেন। দেখো আমি জানি তুমি কথাগুলো কাকে বলছো। নীলা ওর ভুল বুঝতে পেরেছে, আর ও নাকি তোমার কাছে ক্ষমাও চেয়েছে। তাই প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু আমি এখানে বসে খেতে পারবো না। কারণ উপরে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখানে খেতে পারবো না। বুঝলাম, কিন্তু এখন থেকে এখানে বসে খাওয়ার অভ্যাস করতে হবে। সরি আঙ্কেল, আমি পারবো না। তুমি আমার কথার অমান্য করছো, বসো বলছি। তারপর আর কি, আঙ্কেলের রাগ দেখে ভয়ে বসে পড়লাম। নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি ওনার মুখে হাসি দেখা যাচ্ছে। নাস্তা শেষ করে রুমে চলে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কলেজের সময় হয়ে গেছে। তাই আর দেরি না করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নিচে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। এখনো আসছে না কেন, তাই পকেট থেকে ফোনটা বের করলাম। কালকে রাতে মোবাইল চার্জে দেওয়ার পর আর ওপেন করিনি। মোবাইলটা ওপেন করতেই 50টা মিস কল, সবগুলো তিশার মোবাইল থেকে। ও এতগুলো মিস কল কেন দিল? হঠাৎই গাড়ির দরজা খোলার শব্দ পেলাম। দেখলাম নীলা ম্যাম গাড়ির ভিতরে বসে আছে। আমি ওনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আপনারা তো জানেনই সেদিন গাড়ির দরজা খুলতে দেরি করায় উনি আমার সাথে কি করেছেন। তারপর গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছে না। হঠাৎই নীলা ম্যাম নীরবতা ভেঙে বললেন, একটা কথা বলবো, এবার থেকে তুমি আর আমাকে ম্যাম বলে ডাকবে না। ও তাহলে কি বলে ডাকবো? কেন আমার নাম ধরে ডাকবে? মাফ করবেন, আমি আপনাকে ম্যাম ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না। ও বুঝেছি, তার মানে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। আমি সত্যি সত্যি আপনাকে ক্ষমা করেছি। যদি আমাকে নাম ধরে ডাকো তবেই বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আপনার উপর আমার কোনো রাগ নেই, যা ছিল সব শেষ। সেটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু করার নেই। তারপর কলেজে চলে আসলাম। নীলা ম্যাম গাড়ি থেকে নেমে ওনার ফ্রেন্ডের কাছে চলে গেল, আর আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর ক্লাসে চলে গেলাম।
ক্লাসে গিয়ে বসে বই পড়তে লাগলাম। আমার পাশে কেউ একজন এসে বসলো। তাকিয়ে দেখি নীলা ম্যামের বান্ধবী জয়া। তারপর আমাকে বলতে লাগলো, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমরা দুজন তো সমবয়সী, তাই আমাকে আপনি না বলে তুমি করে বলো। না থাক, আমি আপনি করেই বলবো। না, তোমাকে বলতেই হবে। তারপর ওর অনেক জোরাজোরিতে রাজি হলাম। আচ্ছা ঠিক আছে বলবো। তুমি দেখতে না খুব কিউট, একেবারে বাচ্চাদের মতো লাগে। তুমিও না, কি যে বলো। এভাবে দুজন হাসাহাসি করে কথা বলছিলাম। হঠাৎই দরজার দিকে চোখ যেতেই দেখলাম নীলা ম্যাম আর তিশা, একজন সামনে দাঁড়িয়ে আছে আর একজন পিছনে। দুজনের রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নীলা ম্যাম ওনার জায়গায় বসে পড়লেন আর তিশা রেগে আমার দিকে এগিয়ে আসলো। আমি ভাবতে লাগলাম এদের আবার কি হলো। তিশা আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই তোর ফোন বন্ধ কেন? আমি কিভাবে বলবো আমার ফোন কেন বন্ধ? তোর ফোন তুই জানিস না। দেখ, আমি কিন্তু তোর উপর এমনিতেই রেগে আছি, আর রাগাবি না বলে দিলাম। আমার সাথে এভাবে কথা বলতে দেখে জয়া বলতে লাগলো, ওই মেয়ে কে তুমি, আর ওর সাথে এভাবে কেন কথা বলছো? ওই তুই চুপ কর, তোকে আমাদের মাঝে নাক গলাতে কে বলছে? ওই ভদ্রভাবে কথা বলো, না হলে ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই? এবার আমি বললাম, তোমরা দুজন কি শুরু করলে? তুই চুপ থাক। ওর কথা শুনে আমি ভয়ে বসে পড়লাম। এখন তুই এখান থেকে উঠ। আমি? তুই। ওর পাশে শুধু আমি বসবো। ও কি তোমার জামাই না প্রেমিক যে তুমি ওর পাশে বসবে? আপাতত কিছুই না, কিন্তু কিছুদিন পর সব হবে। ওর কথা শুনে আমি জোরে জোরে কাশতে লাগলাম। কি বলছে মেয়েটা? মাথাটা মনে হয় একেবারে গেছে। হঠাৎই ক্লাসে স্যার আসলো। তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার বলতে লাগলো, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? স্যার দেখুন না, আমাকে ওর পাশে বসতে দিচ্ছে না। ক্লাসে তো আরো অনেক টেবিল খালি আছে, তুমি ওখানে গিয়ে বসো। স্যার কালকে আপনি আমাকে কি বলেছিলেন, ভুলে গেলেন নাকি? না, আমার মনে আছে। ওর সাথে বসলে আমার পড়া বুঝে নিতে একটু সুবিধা হতো, তাই। আচ্ছা, বুঝতে পারছি। জয়া, তুমি সামনে চলে আসো। তারপর স্যারের কথা মতো জয়া উঠে গেল। এদিকে তিশা আমার পাশে বসে বিড়বিড় করে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার সাথে কথা বলার সময় থাকে না, আর অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলিস। দাঁড়া, কলেজ ছুটি হোক, তারপর তোকে দেখাচ্ছি। আমি ওর কথা শুনে ঘামতে লাগলাম, কারণ আজকে ও আমার উপর অনেক রেগে আছে। এইভাবে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। যদিও ক্লাসের ফাঁকে আমি তিশাকে পড়া বুঝিয়ে দিয়েছি। নীলা ম্যামের দিকে কয়েকবার চোখাচোখি হলাম। ওনাকে দেখে মনে হচ্ছিল উনিও রেগে আছেন। তারপর কলেজ ছুটির পর তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে গেলাম। ক্যাম্পাসে আসতে হঠাৎই কেউ একজন পিছন থেকে বলল, ওই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? পিছনে ফিরে দেখি তিশা আমার কাছে এসে কোনো কথা না বলে কলেজের পিছনে নিয়ে গেল। এই তুই কি পাগল নাকি? এভাবে হাত ধরে নিয়ে আসার মানে কি? চুপ কর কুত্তা, তোর উপর কিন্তু আমি এমনিতেই রেগে আছি। রেগে থাকলে আমি কি করব? এখন বল আমাকে এখানে কেন নিয়ে এলি? আমার হাতে সময় নেই। আমার সাথে কথা বলার সময় নেই? তাহলে জয়া, ওর সাথে কথা বলার সময় কিভাবে থাকে? ওর সাথে এমনি কথা বললাম। তাছাড়াও নিজেই আমার সাথে কথা বলতে আসছে। আমিও তো তোর সাথে কথা বলতে আসছি। এবার দেখি আমার সাথে কতক্ষণ কথা বলিস। তুই আমার কে, বন্ধু না গার্লফ্রেন্ড যে তোর সাথে কথা বলতেই হবে? ও আচ্ছা, তাহলে জয়া তোর কে হয়? ও আমার কেউ হয় না। অন্য মেয়েদের সাথে তো কথা ঠিকই বলতে পারিস, আমি কথা বলতে আসলে এত বাহানা খুঁজিস কেন? তোর এইসব কথা শোনার আমার কাছে সময় নেই। নীলা ম্যাম আমার জন্য অপেক্ষা করছে, যেতে হবে। দেরি করলে আমাকে আস্ত রাখবে না। তুই এখানে দাঁড়িয়ে থাকবি? ওখান থেকে যদি এক পাও এদিক ওদিক দিয়েছিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব। কি করবি তুই? কিছুই করব না, শুধু চিৎকার করে লোক জড়ো করব। তারপর কি হবে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তুই কেন আমার সাথে এমন করছিস? আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার মন চুরি করেছিস, তোকে কিভাবে ছেড়ে দিব? দেখ, এবার আমাকে যেতে হবে। তুই তো জানিস নীলা ম্যাম কেমন। যেতে পারিস একটা শর্তে। না, এখনও যা বলছে তাই শুনতে হবে। ও যা মেয়ে, যদি সত্যি সত্যি চিৎকার করে, লোক জড়ো করে। আচ্ছা ঠিক আছে, কি শর্ত বল। শর্ত শুধু একটাই, কলেজে আসলে সারাক্ষণ তোকে আমার সাথে থাকতে হবে। না, এটা মানতে পারবো না, অন্য কোনো শর্ত দে। ওকে ঠিক আছে, না মানলে আর কি, আমি চিৎকার করছি। ও চিৎকার করতে লাগলো। আমি যেই দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরবো, অমনি কোনো কিছুর সাথে ধাক্কা লেগে ওর গায়ের উপর পড়ে গেলাম। আমার তো মাথা ঘুরছে। কি থেকে কি হয়ে গেল? দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? তারপর আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, তিশাকেও টেনে তুললাম। সরি, আসলে কিভাবে হয়ে গেল বুঝতে পারিনি। কিছুই বলছে না, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তোর শর্ত মানতে রাজি। এই কথা বলেই দৌড়ে ওখান থেকে চলে আসলাম।
এদিকে আমি চলে আসার পর তিশা মুচকি এসে বলতে লাগলো, পাগলটা কি করলো? আমি দৌড়ে গাড়ির কাছে চলে আসলাম। এসে দেখি নীলা ম্যাম সামনে বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলে? সরি ম্যাম, আসলে একটা কাজ ছিল। তা কি কাজ জানতে পারি? আপনি না জানলেও চলবে। আর আপনি সামনে কেন বসলেন? কেন, আমি কি সামনে বসতে পারি না? বসতে পারেন, যদি আপনার সাথে টাচ লাগে তাহলে তো আপনার শরীর নোংরা হয়ে যাবে। কথা বলতেই নীলা ম্যামের মুখটা কালো হয়ে গেল। তারপর আমাকে বলতে লাগলো, তুমি কি আমাকে এখন আগের নীলা ভাবছো? আমি সত্যিই বদলে গেছি। আমি জানি, তবুও কি? ও, বুঝতে পারছি। তার মানে তুমি আমাকে এখনো মন থেকে ক্ষমা করনি। আপনি সত্যি বলছেন। আমি আপনাকে এখনো ক্ষমা করতে পারি না, মনে মনে বললাম। তারপর আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলছে। কি হলো, কথা বলছো না কেন? কোনো কথা বলছি না। তার মানে আমি যা ভাবলাম তাই সত্যি, তুমি আমাকে মন থেকে এখনো ক্ষমা করনি। বুঝতে পারছি না কি বলবো। আমি তোমার সাথে যা করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত। গাড়ি থেকে নামুন, বাড়ি চলে এসেছি। আসলে নীলা ম্যাম আমার সাথে কথা বলে ব্যস্ত ছিল, তাই বুঝতেই পারিনি কখন বাড়িতে চলে আসলাম। আমি কিন্তু এখন আমার উত্তর পাইনি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাড়িতে চলে আসলাম। সোজা আমার রুমে চলে আসলাম। এদিকে নীলা ম্যাম ভাবতে লাগলো, ক্ষমা তো তোমাকে আমায় করতেই হবে। আমিও দেখব কতদিন আমাকে ক্ষমা না করে থাকতে পারো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কেউ একজন আমার রুমে আসলো। তাকিয়ে দেখি নীলা ম্যাম হাতে খাবারের বাটি। আমি উঠে বসলাম। আপনি এ সময় কোথাও যাবেন নাকি? না, কোথাও যাব না। এই নাও, তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। কলেজ থেকে আসার পর তো কিছুই খাওয়া হয়নি। কি আপনি খাবার আনলেন? আমার মতো ছোট লোকের জন্য কি মনে করে খাবার আনলেন? তুমি এইভাবে কেন কথা বলছো? আমার কি কষ্ট হয় না? শালি, আগে যখন আমাকে অপমান করতে গায়ে হাত তুলতি তখন আমার কি ভালো লাগতো? এই আপনার এসব ন্যাকা কান্না বন্ধ করেন তো। কান্না করবো না তো কি করব? এমনিতেই আগে তোমার সাথে যা করছি তার জন্য নিজেকে অপরাধী লাগছে, আর তোমার কথাগুলো আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। দেখুন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছেন। আমি জানি তুমি যতই মুখে বলো না কেন, মন থেকে তুমি আমাকে ক্ষমা করনি। আপনি যা ভাবেন, তাছাড়া আমি এটা বুঝতে পারছি না আপনি ক্ষমা চাওয়ার জন্য কেন এমন করছেন। আমার মতো ছোট লোকের থেকে ক্ষমা না চাইলে কি হয়? তারপর উনি আর কোনো কথা না বলে কান্না করতে করতে চলে গেলেন। আমি ভাবতে লাগলাম, নীলা ম্যামের মতিগতি আমার একদম ভালো লাগছে না। আর এদিকে তিশা তো আছেই। হঠাৎই আমার ফোনে একটা কল আসলো। হাতে নিয়ে দেখি তিশার নাম্বার। তারপর ফোনটা রিসিভ করলাম। কিরে, ফোন রিসিভ করতে তোর এত সময় কেন লাগলো? ওই তুই কে রে যে তুই ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করতে হবে? আমি তোর বউ, বুঝলি? দেখ, তোর সব ফালতু কথা শোনার আমার সময় নেই। কি জন্য কল দিয়েছিস বল। কি বললি তুই? আমি ফালতু কথা বলি? তা নয় তো কি। আমি ফালতু কথা বলি। এখন থেকে তোকে আমার ফালতু কথাগুলো শুনতে হবে। এই যে ম্যাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমরা এখন ফোনে কথা বলছি। এখন আমি তোর কোনো কথাই শুনতে পারবো না, ফোন রাখছি। ওই, ফোন কাটবি না। এখন আমি তোকে একটা ম্যাজিক দেখাবো, যেটা দেখানোর পর তুই আমার কথা মানতে রাজি হবি। ও তাই নাকি? তাহলে দেখা দেখি। দেখাচ্ছি। কিছুক্ষণ পর তোর হোয়াটসঅ্যাপে আমি দুটো ছবি পাঠিয়েছি, ছবিগুলো গিয়ে দেখ। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি তিশা সত্যি ছবি পাঠিয়েছে। তারপর ছবিগুলো দেখার সাথে সাথে আমার চোখ কপাল উঠে গেল। আমি কি দেখছি? ছবিতে দেখা যাচ্ছে আমি তিশার গায়ের উপর, আর তিশা আমার নিচে। যখন আমি তিশার গায়ের উপর পড়ে যাই তখন ছবিগুলো ওঠানো হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন তো তিশার হাতে ফোন ছিল না। না, আমাকে জানতে হবে। তারপর আমি নিজেই তিশাকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হচ্ছিল যেন আমার ফোন দেওয়ার অপেক্ষা ছিল। ওই কুত্তি, তুই ছবিগুলো কখন তুললি? আগে বল ম্যাজিকটা কেমন লাগলো। দেখ, আমি কিন্তু তোর উপর এমনিতেই রেগে আছি। আমি কি করেছি যে আমার বাবুটা রেগে আছে? কে বাবু? কিসের বাবু? এসব কি বলছিস? দেখ, আমি তোকে যা বলছি তার উত্তর দে। বল, ছবিগুলো কিভাবে তুললি? বলবো, সব বলবো, তবে ফোনে নয়। তুই এই ঠিকানায় চলে আয়। আমি কোথাও যেতে পারবো না, যা বলার ফোনে বল। ওকে, তুই যদি এখন না আসিস তাহলে আমি এই ছবিগুলো ফেসবুকে আপলোড করে দিব। তারপর কি হবে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? করছি। এখন বেশি কথা না বলে 10 মিনিটের মধ্যে চলে আয়। আসছি। তিশার কথায় নারাজি হয়ে পারলাম না।
আপনারা তো দেখলেন কেমন ডেঞ্জারাস মেয়ে, তাই রাজি হয়ে গেলাম যদি সত্যি সত্যি আপলোড করে দেয়। তারপর তিশার সাথে দেখা করার জন্য যেই রুম থেকে বের হব, সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আরিয়ান, তুমি কি কোথাও যাচ্ছ? জি ম্যাম, একটু বাইরে বের হচ্ছিলাম। ওকে, আমিও তোমার সাথে যাব, চলো। এ আবার কোথা থেকে আসলো? ঠিক আছে চলুন। তারপর নীলা ম্যাম আর আমি নিচে চলে আসলাম, দুজনেই গাড়িতে বসলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম, দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছি না। আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কি হলো, গাড়ি থামালে কেন? ম্যাম, আমি এখানে নামবো, আপনি কোথায় যাবেন? তুমি যেখানে যাবে সেখানেই আমি যাব, তোমার সাথে সময় কাটানোর জন্য। তোমাকে যে ভালোবেসে ফেলেছি। না, আমি কোথাও যাব না। ওকে ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি যাচ্ছি। না, আমিও তোমার সাথে যাব। কি বলছেন আপনি? আমার মতো ছোট লোকের সাথে কোথাও গেলে তো আপনার মান সম্মান চলে যাবে। তুমি কেন আমার সাথে এমন করছো? আপনার সাথে কিছু করার ক্ষমতা আমার নেই। এ কথা বলে আমি চলে আসলাম। নীলা ম্যাম হয়তো আরও কিছু বলতে চেয়েছে। তিশার দেওয়া ঠিকানায় গিয়ে দেখি একটা বড় রেস্টুরেন্ট। এত বড় রেস্টুরেন্ট আগে কখনো আসিনি। ভিতরে গিয়ে দেখি অনেক লোকজন। তিশাকে এখন কোথায় পাবো? একটা কল দিয়ে দেখি। মোবাইল নেওয়ার জন্য যেই পকেটে হাত দিলাম, অমনি কোথা থেকে তিশা আমার সামনে দাঁড়ালো। বাহ, আজকে তো আমার হিরোকে খুব সুন্দর লাগছে। দেখ, তোর সব ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। এখন থেকে সব শুনতে হবে। এখন দাঁড়িয়ে না থেকে বস। তারপর আমরা দুজন একটা টেবিলে গিয়ে বসলাম। এবার কি খাবি অর্ডার কর। না, আমি কিছুই খাবো না, তুই শুধু আমার প্রশ্নের উত্তরগুলা দে। আরে বলবো, সব বলবো, আগে কিছু অর্ডার কর। তারপর আমি নুডলস অর্ডার করলাম। এবার বল, তুই ছবিগুলো কিভাবে তুললি? বলছি। তুই যখন আমার গায়ের উপর পড়ে গিয়েছিলি, তারপর সেখান থেকে উঠে তুই তো চলে গেলি। আমিও চলে যাচ্ছিলাম, হঠাৎই কিছু একটার দিকে আমার চোখ লেগে গেল। আমি সাথে সাথে থমকে গেলাম। থামলি কেন বল? আমি দেখলাম একটা সিসি ক্যামেরা লাগানো। তারপর আমি সেখান থেকে অফিসে গেলাম। গিয়ে দেখি অফিসে কেউ নেই। ব্যাস, এই সুযোগে আমি আমার কাজ করে চলে আসলাম। আচ্ছা, তুই ছবিগুলো কেন নিলি বল? তোকে নিজের কাছে রাখার জন্য। কি হলো বল? তার উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। এখন বেশি কথা না বলে খাবার শেষ কর। না, আমার তাড়া আছে। নীলা ম্যাম গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। কি বললি? ও তোর জন্য অপেক্ষা করছে? আমিও তোর মতো অবাক হচ্ছি। হয়তো সেদিন ওনার সম্মান বাঁচিয়েছি বলে। সম্মান বাঁচিয়েছিস মানে? তারপর আমি ওকে সবকিছু বললাম। সব শোনার পর তিশা বলল, আমার মনে হয় ও তোর সাথে আর খারাপ ব্যবহার করবে না। তাই যেন হয়। এবার আমাকে যেতে হবে। তোকে আমি কি বললাম? তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর। তারপর আর কি, খাওয়া শুরু করলাম। আমি খাচ্ছি আর তিশা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওই, তুই যদি এইভাবে তাকিয়ে থাকিস তাহলে আমার অসুবিধা হবে। ওই বেশি কথা বলবি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম, বিল কিন্তু তোকেই দিতে হবে। সেটা তোকে বলতে হবে না। তারপর তিশা বিল দিল। দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তিশা বলল, চল তোকে গাড়ি পর্যন্ত দিয়ে আসি। ওই, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে দিয়ে আসতে হবে? আমার কাছে তুই এখনো বাচ্চা। তারপর দুজনেই গাড়ির কাছে চলে আসলাম। আমি তিশাকে বললাম, তিশা, তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই ছবিগুলো ডিলিট করে দিস। সময় হলে আমি নিজেই করে দেব। কি হলো, তোর ম্যামকে দেখছি না যে? তাই তো, এখানেই তো থাকার কথা। আছে হয়তো আশেপাশে কোথাও। এবার তুই চলে যা। যাচ্ছি। তার আগে তুই ওইদিকে দেখ তো, এটা কি দেখা যাচ্ছে? আমি যেই তাকালাম অমনি তিশা আমার গালে একটা ইয়ে দিয়ে চলে গেল। কি দিল আপনারা নিজেরা বুঝে নিয়েন, আমার বলতে লজ্জা করছে। আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। হঠাৎই কেউ বলতে লাগলো, মেয়েদের থেকে পাপ্পি নিতে খুব ভালো লাগে, তাই না? কথাটা আর কেউ নয়, নীলা ম্যাম বললেন। ওনাকে দেখে আমার ভয় করছে, কারণ ওনার চোখ দুটো লাল হয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, ম্যাম, আপনার শরীর ঠিক আছে তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? উনি কোনো কথা না বলে আমার হাত ধরে গাড়িতে বসালেন। তারপর নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলেন। ওনার গাড়ি চালানো দেখে মনে হচ্ছে আমার উপর প্রচণ্ড রেগে আছে। তারপর উনি বিড়বিড় করে বলতে লাগলেন, একবার শুধু বাড়িতে চল, তারপর তোকে দেখাচ্ছি। বাড়ির সামনে এসে উনি গাড়ি দাঁড় করালেন। তারপর রাগে হনহন করতে করতে ভিতরে চলে গেলেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই বসে কিছুক্ষণ পড়লাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক আসলো। আমি গেলাম। গিয়ে দেখি নীলা ম্যাম খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আঙ্কেল আমাকে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। তারপর আমি বসলাম। তা তোমার পড়ালেখা কেমন চলছে? আপনাদের দোয়াই ভালোই চলছে।
আর কিছুদিন পর পরীক্ষা, তা দুজনের প্রিপারেশন কেমন? আমি আর নীলা ম্যাম একসাথে বললাম ভালো। এভাবে কথা বলতে বলতে খাবারের পর্ব শেষ করলাম। খাবার শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎই দরজা আটকানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নীলা ম্যাম। উনি আমার দিকে আসতে এগিয়ে আসছে। কি হলো, আপনি এত রাতে এখানে কি করছেন? আর এইভাবে আমার কাছে আসছেন কেন? নীলা ম্যাম কোনো কথা না বলে এক লাফে আমার গায়ের উপর উঠে গেল। আমি তো শুধু হা করে তাকিয়ে আছি। মেয়েদের থেকে পাপ্পি নিতে খুব ভালো লাগে তাই না? এবার আমিও দেখবো কত পাপ্পি নিতে পারিস। এই কথা বলে নীলা ম্যাম আমার দিকে গালে মুখে ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু বোকার মতো তাকিয়ে আছি। না, এভাবে আর কিছুক্ষণ চললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তারপর কোনো উপায় না পেয়ে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিলাম। আপনি সব কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আমি পাগল হয়ে গেছি শুধু তোর জন্য। আপনার মাথাটা একেবারে গেছে। কী সব আবল তাবল বকছেন? কালকে গিয়ে ডাক্তার দেখাবেন। আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। তাহলে আপনি এসব কি করছেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? হাউ ফানি! আমি কি কাউকে ভালোবাসতে পারি না নাকি? আপনি হচ্ছেন অহংকারী। অহংকারীরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, কারণ আপনার আর আমার সম্পর্ক কেউ মানবে না। অবশ্যই মানবে। তুমি শুধু আমাকে আপন করে নাও, তারপর যা করার সব আমি করব। আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। তাহলে এটাই তোমার শেষ কথা? মম। আমিও দেখব তুমি আমাকে কতদিন ভালো না বেসে থাকতে পারো। এ কথা বলে কান্না করতে করতে চলে গেল। উফ, আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। একদিকে তিশা আর একদিকে নীলা, দুজনেই মনে হচ্ছে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। না, এবার আমাকে একটু ঘুমাতে হবে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে কারো হাতের ছোঁয়ায় পেয়ে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি নীলা ম্যাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে গেলাম। আমাকে এভাবে উঠতে দেখে নীলা ম্যাম বলতে লাগলো, কি হলো, উঠে পড়লে কেন? ঘুমাও। আপনি যা শুরু করেছেন, এরপর আমার ঘুম আর আসছে না। কি করলাম আমি? আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমার ভালো লাগছে তাই দিচ্ছি। কিন্তু আমার ভালো লাগছে না। আচ্ছা, আমি যখন তোমার বউ হব তখন তো এইভাবে হাত বুলিয়ে দিতে পারবো। বউ মানে কার বউ? আর আপনাকে কে বিয়ে? কেউ না, শুধু তুমি করলেই হবে। আমি বিয়ে করব আপনাকে? হুম। কোনো দিনও না। আপনি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। কেন পূরণ হবে না? আমি কি দেখতে খারাপ নাকি? না, আপনি দেখতে খুব সুন্দর। আপনি আমার থেকেও ভালো উচ্চ লেভেলের ছেলে পাবেন। আমার উচ্চ লেভেলের ছেলে চাই না, শুধু তোমাকেই চাই। এটা আপনার আবেগ, যা কিছুদিন পর চলে যাবে। আবেগ নয়, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমার জন্য আমি নিজেকে বদলে ফেলেছি। আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে আসলাম। ভালো তো তোমাকে আমায় বাসতেই হবে, সেটা যে করেই হোক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীলা ম্যাম নেই। যাক বাবা, ভালোই হলো। এই মেয়ের মাথায় হঠাৎ ভালোবাসার ভূতটা কোথা থেকে এলো? নিশ্চয়ই কোনো মতলব আছে। কিছুক্ষণ পরে নাস্তা করার জন্য নিচে গেলাম। আমি গিয়ে টেবিলে বসতে অবাক হয়ে গেলাম, কারণ আজকে নীলা ম্যাম নাস্তা সার্ভ করছেন। আঙ্কেল, ওনার কি হয়েছে? আমিও তো তাই ভাবছি, যে মেয়ে কোনোদিন নিজের হাতে এক গ্লাস পানি এনে খায়নি, সে খাবার সাফ করছে। আমাদের এসব কথা শুনে নীলা ম্যাম বলতে লাগলো, তোমরা কি শুরু করেছো বলো তো? কি শুরু করলাম? আর তোকে এসব কাজ করতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে থেকেই করছি। আর তাছাড়া বিয়ের পর তো আমাকে এসব করতেই হবে, তাই আগে থেকেই করছি। তোর যেখানে বিয়ে দিব সেখানে তোকে এসব কিছুই করতে হবে না, এক্কেবারে রাজরানীর মতো থাকবি। না, আমি রাজরানীর মতো থাকতে চাই না। আর আমি যাকে বিয়ে করব তার বাড়িতে আমাকে এসব কিছু করতে হবে। আমার মেয়ে মনে হয় কাউকে পছন্দ করছে। তা ছেলেটাকে? এখন না বাবা, সময় হলে সব জানতে পারবে। কথা না বলে নাস্তা করো। এদিকে নীলা ম্যামের কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল। না, এ বাড়িতে দেখছি বেশি দিন থাকা যাবে না। তারপর নাস্তা শেষ করে নিজের রুমে চলে আসলাম। আজকে কলেজ বন্ধ, তাই রুমে এসে ভাবতে লাগলাম কি করব। অনেক দিন হয়ে গেল ছাদে যাইনি। ছাদে গিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি তিশা। এর আবার কি হলো? কোথাও শান্তিতে একটু থাকতেও পারবো না। উফ, একটা যেতে না যেতে আরেকটা। আমার মতো পিচ্চির পক্ষে কি এত চাপ নেওয়া সম্ভব? ফোনটা রিসিভ করলাম। বলো। তুই এখন কোথায়? বাড়িতে আছি। কেন? ওকে, তাহলে তুই থাক, আমি গাড়ি নিয়ে আসছি। ওই গাড়ি নিয়ে আসছি মানে? আমি এখন তোর সাথে কোথাও যেতে পারবো না।
তুই যাবি, 100 বার যাবি। তুই আমাকে এখন বাড়ির ঠিকানাটা দে। না, আমি দিতে পারবো না। তুই দিবি না? ওকে ঠিক আছে, আমি ছবিগুলো এখনই ফেসবুকে আপলোড করছি। এই না, কিছু করবি না। ওকে বাবু, তাহলে ভালোই ভালো ঠিকানাটা দাও। এই নে। আমি 5 মিনিটের মধ্যে আসছি, তুমি রেডি হয়ে থাকো। তারপর তিশা ফোন কেটে দিল। কে ফোন দিয়েছিল? চেয়ে দেখি নীলা ম্যাম। একটা ফ্রেন্ড। কোন ফ্রেন্ড? সত্যি বলবে? আসলে কালকে যার সাথে দেখা করতে গিয়েছিলাম সে। এ কথা বলতে না বলতে নীলা ম্যাম তেলে বেগুনে চড়ে উঠল। তারপর বলতে লাগলো, কি তুই ওই কুত্তিটার সাথে দেখা করতে যাচ্ছিস? তুই যদি বাড়ির বাহিরে এক পা রেখেছিস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে ফেলবো। যাব, 100 বার যাব। আপনি আমার কে হন? দেখতে চাস তুই আমার কে? এ কথা বলেই নীলা ম্যাম আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। তারপর নীলা ম্যাম আমার ঠোঁটের উপরে অত্যাচার করতে লাগলো। এইভাবে পুরো 5 মিনিট অত্যাচার করলো। তারপর ছেড়ে দিয়ে বলতে লাগলো, এবার নিশ্চয়ই বুঝে গেছো তুমি আমার কে হও, আর বাড়ির বাইরে বের হবার কথা যেন মাথায়ও না আসে। এ কথা বলেই নীলা ম্যাম চলে গেল। এদিকে আমি পড়লাম মাইন্ডকার চিপাই, একদিকে তিশা আর একদিকে নীলা। এসব ভাবতে ভাবতে আবার কল আসলো। আর কেউ নয়, তিশা কল দিল। রিসিভ করতে তিশা বলতে লাগলো, কিরে কোথায় তুই? বাড়িতে। তুই কি চলে এসেছিস? আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। কুর্তিটা তাহলে চলে এসেছে। এখন একে কিভাবে ম্যানেজ করব? না কিছু একটা করতে হবে। আসলে আমার না শরীর খারাপ করছে, কোথাও যেতে পারবো না। কি বললি? তোর শরীর খারাপ করছে? আমাকে আগে বলবি না? আসলে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। চুপ কর, মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? এই রে, ও তো মনে হয় ধরে ফেলেছে। এখন কি করি? সত্যি বলছি, বিশ্বাস কর। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি রেডি হয়ে চলে আসিস তাহলে বেঁচে যাবি, আর যদি না আসিস তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। এ কথা বলেই ফোন কেটে দিল। আমি এখন কি করব? তিশার কাছে যেতে হলে তো নীলা ম্যামের সামনে দিয়ে যেতে হবে। না, ওনার সামনে দিয়ে যাওয়া যাবে না। কি করি এসব ভাবছিলাম, হঠাৎই পাশে একটা গাছের দিকে নজর গেল। গাছটা একেবারে ছাদের গা ঘেঁষে আছে। তারপর রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে আবার ছাদে চলে গেলাম। তারপর কোনো মতে গাছ বেয়ে নিচে নামলাম। আশেপাশে কেউ আছে কিনা দেখতে লাগলাম। না, কেউ নেই। তারপর এক দৌড়ে গেট ফেরিয়ে চলে আসলাম। এসে দেখি তিশা রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে আসতে দেখে তিশা বলতে লাগলো, তোর পেছনে কি কুকুর তাড়া করছে নাকি? আরে না, এখন এত কথা বলার সময় নেই। কি জন্য ডাকলি সেটা বল। গাড়িতে ওঠ, আমার সাথে এক জায়গায় যেতে হবে। দেখ, আমি এখন কোথাও যেতে পারবো না, বাড়িতে কাজ আছে। আমি যখন বলেছি তাহলে তোকে যেতেই হবে। এবার আমি কি করি? নীলা ম্যাম যদি বাড়িতে না দেখে তাহলে কি হবে? উফ, কি যে করি। তিশা দেখ, তুই আমার বোনের মতো। আমি ভাই হয়ে তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে যেতে দে। এ কথা বলার সাথে সাথে তিশা রেগে গেল। ওর চোখ দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। আমার কলার ধরে বলতে লাগলো, কি বললি? আমি তোর বোনের মতো? তোকে তো আমার বোনের মতো দেখি। চুপ! আর একবার যদি তুই কথাটা বলেছিস তাহলে আমি তোর নাক ফাটিয়ে দিব। আর এতে রেগে যাওয়ার কি আছে? আমি কি ভুল কিছু বললাম? ওই, আমি কি তোর মায়ের পেটের বোন হই? না, কিন্তু আমি তোকে সবসময় ওই নজরে দেখেছি। ওকে, এবার থেকে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখবি। আমার আর খেয়ে দে কোনো কাজ নেই। তোর মতো পেতনিকে আমি গার্লফ্রেন্ড ভাববো? কি বললি? আমি পেতনি? এবার তোকে দেখাচ্ছি। তুই বাড়িতে যাবি তাই না? আমিও দেখব কি করে তুই আজকে বাড়ি যাস। এ কথা বলে তিশা সোজা আমার হাত ধরে গাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর গাড়ি চালাতে লাগলো। এদিকে নীলা ম্যাম আমাকে বাড়িতে না দেখে কান্না শুরু করে দিলেন। মনে মনে বলতে লাগলো, না, আরিয়ান শুধু আমার, ওকে ছাড়া আমি বাঁচবো না। যে করেই হোক ওকে আমার পেতেই হবে। ওই তিশা মেয়েটার হাব ভাব দেখে মনে হচ্ছে ও আরিয়ানকে ভালোবাসে। না, এবার সবকিছু বাবাকে জানাতে হবে। এ কথা বলে ওর বাবার রুমে চলে গেল। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর আবার কি হলো? তোকে এমন দেখাচ্ছে কেন? বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। তোকে দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। করেছি। কি বললি? তুই কান্না করেছিস? কার এত বড় সাহস যে আমার মেয়েকে কাঁদিয়েছে? বাবা, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই কার কথা বলছিস? আর কাকে ছাড়া বাঁচবি না? বাবা, আমি আরিয়ানকে ভালোবাসি। ওকে যদি না পাই তাহলে আমি মরে যাব। কি বলছিস এসব? তুই আরিয়ানকে ভালোবাসিস? বাবা, বিশ্বাস করো, আমি ওকে সত্যিই ভালোবাসি। দেখ, ওর সাথে আমাদের যায় না। ও তোকে বিয়ের পর খাওয়াবে কি? কেন বাবা, আমাদের কি কম আছে নাকি? তাছাড়া ও তো লেখাপড়া করছে। তুমি ওকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিলেই তো হয়। তা হয়,
কিন্তু আমি জেনে শুনে কিভাবে? ঠিক আছে, তাহলে থাকো, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? বাবা, আমি একদম ঠিক আছি। দেখ, পাগলামি করিস না, ও তোকে সুখে রাখতে পারবে না। আমি যাচ্ছি। এই কথা বলেই নীলা ম্যাম কান্না করতে করতে চলে গেল। এদিকে আঙ্কেল ভাবতে লাগলো, নীলা যা বলেছে ভুল কিছু বলেনি। অনেক তো টাকার পিছনে দৌড়ালাম, এবার কি টাকার জন্য আমার মেয়ের সুখ নষ্ট করব নাকি? তাছাড়া আরিয়ানও তো ভালো ছেলে, আমি জানি ও আমার মেয়েকে সুখে রাখবে। না, আমার মেয়ে যখন ওকে ভালোবাসে তাহলে ওর সাথেই বিয়ে দিব। না, গিয়ে দেখি নীলা কি করছে। আঙ্কেল নীলা ম্যামের রুমের সামনে যেতেই নীলা ম্যাম হাতে লাগেজ নিয়ে ঘর থেকে বের হলেন। নীলা দাঁড়া বলছি, আমার কথাটা শোন। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আরিয়ানের বিয়ে দেব। এ কথা বলতে নীলা ম্যাম লাগেজটা ফেলে দিয়ে দৌড়ে এসে ওনার বাবাকে জড়িয়ে ধরলেন। তারপর বলতে লাগলেন, সত্যি তুমি ওর সাথে আমার বিয়ে দেবে? দিব। বাবা বলো না, কবে বিয়ে দেবে? আগে ওর পড়ালেখা শেষ হোক তারপর। এখন দিলে কি হবে? এখন যদি তোদের বিয়ে দেই তাহলে দুজনের পড়ালেখা শেষ হয়ে যাবে, আর তার সাথে ভবিষ্যতও। এভাবে ওরা বাবা মেয়ে মিলে কথা বলতে লাগলো। এদিকে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু নীলা ম্যামের কথা ভাবছি। না জানি আমাকে না দেখতে পেয়ে কি করছে। তিশা আমাকে নিয়ে একটা পার্কে এলো। পার্কে এসে তিশা আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে এলো। ওই আমাকে এখানে নিয়ে এলি কেন? সবাই যে জন্য আসে, মানে প্রেম করতে এসেছি। দেখ, আমার এসব ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। তুই এখান থেকে কোথাও যাবি না, দাঁড়িয়ে থাক, আমি আসছি। এ কথা বলেই তিশা চলে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলো, কিন্তু ওর হাতে ফুল দেখা যাচ্ছে কেন? আজকে তিশাকে অনেক সুন্দর লাগছে, যেটা আমি প্রথমে খেয়াল করিনি। এসব ভাবতে ভাবতে তিশা কখন যে আমার সামনে চলে এলো বুঝতেই পারিনি। তারপর তিশা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, দেখো আরিয়ান, আমি ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না, যা বলার সোজাসুজি বলি। জানি না তুমি কথাটা কিভাবে নিবে, কিন্তু তোমাকে কথাটা না বলা পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। তারপর তিশা বলল, আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ওর কথা শুনে আমি বোবা হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তিশা কি বলছে? ওরও কি নীলা ম্যামের মতো খারাপ হয়ে গেল নাকি? আমাকে চুপ থাকতে দেখে তিশা বলতে লাগলো, কি হলো, কি ভাবছো? আমার উত্তর দাও। কিসের উত্তর? বারে, একটু আগে যে তোমাকে প্রপোজ করলাম তার উত্তর। দেখো তিশা, পাগলামির একটা লিমিট থাকা উচিত। আমি কোনো পাগলামি করছি না, যা সত্যি তাই বললাম। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচবো না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কথা বলো। তোমার এসব কিছু আবেগ মনে হচ্ছে? আমি আবেগ দিয়ে কোনো কথা বলছি না, যা বলার বিবেক দিয়ে বলছি। দেখ, তোর সাথে আমার যায় না, তুই কোথায় আর আমি কোথায়, আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তোর কথা আব্বুকে অনেক আগেই বলেছি, আর আব্বু বলল আমি যাকে ভালোবাসি তার সাথেই নাকি আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। এ কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি? এবার তো আমাকে ভালোবাসতে তোর কোনো সমস্যা নেই? না, আমি তোকে ভালোবাসতে পারবো না। এ কথা বলার সাথে সাথে তিশা আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার বুকের ভিতর মাথা গুজে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তোমাকে যেদিন কলেজে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর তোমার সাথে থাকার জন্য বন্ধুত্ব করি, কিন্তু তুমি আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারোনি। তারপর ক্লাসে পড়া না বোঝার নাটক করি। আমি জানতাম স্যার আমাকে তোমার থেকে পড়া বুঝে নিতে বলবে, আর আমিও এই সুযোগে তোমার সাথে থাকতে পারবো। এইসব বলে তিশা আমার বুকের ভিতর মাথা রেখে কান্না করতে লাগলো। আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। না, আগে পরীক্ষা করে দেখি তিশা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ওকে, আমি তোকে একটা শর্তে ভালোবাসতে পারি। কি শর্ত বল, আমি সব কিছু পারবো। ওকে ঠিক আছে, তাহলে আমার সাথে রুম ডেট করতে হবে। কি? জানতাম তুই পারবি না। কে বলেছে আমি পারবো না? ঠিক আছে, এটাই যদি আমার ভালোবাসার পরীক্ষা হয় তাহলে তাই করব। বলো আমাকে কোথায় আসতে হবে? যা বলছিস ভেবে বলছিস তো? আমি ভেবেই বলছি। ওকে, তাহলে বিকাল 4টায় এই ঠিকানায় চলে আসিস। ঠিক আছে, আসবো। আপনারা আবার রুম ডেট করার ব্যাপারটা খারাপভাবে নিয়েন না। আমি শুধু ওকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম। এবার বুঝতে পারবো ও আমাকে সত্যি ভালোবাসে নাকি বাসে না। ও যদি আসে তাহলে বুঝবো ও আমাকে সত্যি ভালোবাসে, আর যদি না আসে তাহলে আর কি। আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বেজে গেছে। না জানি আজকে বাড়িতে গেলে আমার উপর দিয়ে কোন ঝড় যাবে।
একটা রিক্সা নিয়ে বাড়ির সামনে চলে আসলাম। তারপর বাড়িতে ঢুকলাম। চোরের মতো চুপি চুপি নিজের রুমে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর বলতে লাগলাম, যাক বাবা, তাহলে নীলা ম্যাম এখনও কিছু জানে না। কেউ একজন বলে উঠল, আমি সব জানি। তারপর আমি বিছানার দিকে তাকিয়ে দেখি নীলা ম্যাম বিছানায় বসে আছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রে, আবার এখানে কিভাবে এলো? আরে ম্যাম, আপনি আমার রুমে কি করছেন? দেখতে আসলাম আমার বাবুটা কি করছে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলেন, তা স্যার, আপনি কোথায় গিয়েছিলেন? উনি একদম আমার কাছে চলে আসলেন। আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে আমি তো বাগানে গিয়েছিলাম। ও আচ্ছা, আপনি বাগানে গিয়েছিলেন বুঝি? তা বাগানে গেলে বুঝি নতুন জামা কাপড় পরে যেতে হয়? ওনার কথাগুলো আমার সুবিধার মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। না মানে আসলে আমার জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম তো, তাই নতুন জামা পরতে হলো। এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার গায়ের উপর বসে বলতে লাগলেন, চুপ কর কুত্তা, যদি আরেকবার মিথ্যে কথা বলিস তাহলে আমি তোর কি হাল করব আমি নিজেও জানি না। এবার সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? আসলে তিশার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি? আমি বারণ করার পরেও তুই ওর সাথে দেখা করতে গেলি? না, এই শাস্তি তোকে পেতে হবে। আপনি আমার উপর থেকে সরুন, তারপর যা শাস্তি দেওয়ার দিবেন। এ কথা বলতেই নীলা ম্যাম আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলেন। এইভাবে অনেকক্ষণ আমার ঠোঁটের উপর অত্যাচার করলেন। আমি ওনাকে কোনো মতে সরালাম। আমার অনেক রাগ হলো। আমি উঠে ঠাস করে ওনার গালে একটা চড় বসিয়ে দিলাম। তারপর বলতে লাগলাম, কি পেয়েছেন কি? যখন যা খুশি তাই করবেন। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কারণ আপনাদের মতো মেয়েদের ভালোবাসা যায় না। নীলা ম্যাম গালে হাত দিয়ে আমার কথাগুলো শুনছে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আমিও দেখব তুমি কতদিন আমাকে ভালো না বেসে থাকতে পারবে। এ কথা বলে চলে গেল। আমি তো এখন বিশ্বাস করতে পারছি না আমি নীলা ম্যামকে চড় মারলাম আর উনি আমাকে কিছুই বললেন না। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। 2 মিনিটের মধ্যে গোসল করে চলে আসলাম। শীতকালের গোসল, আপনারা তো বুঝতেই পারছেন। ওয়াশরুম থেকে বের হবার কিছুক্ষণ পরেই আজান দিল। তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। শুধু বারবার তিশা আর নীলা ম্যামের কথা মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে দুজনেই আমাকে ভালোবাসে। উফ, আমি এখন কোন দিকে যাব? প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা কিছু বলেন। বিকাল 4টায় আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে তিশাকে যে ঠিকানায় আসতে বললাম ওখানে চলে গেলাম। গিয়ে দেখি তিশা এখনো আসেনি। তার মানে ও আসবে না, না আসলেই ভালো হয়। হঠাৎই কেউ একজন পিছন থেকে বলল, আমি চলে এসেছি। পিছনে ফিরে দেখি বোরখা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছুই দেখা যাচ্ছে না। কে আপনি? একথা বলতেই মেয়েটি ওর মাথার হিজাবটা খুলে ফেললো। হিজাব খোলার পর দেখলাম মেয়েটি আর কেউ নাই, তিশা। ওকে এভাবে দেখবো আমি ভাবতে পারিনি। তোমার যা করার তাড়াতাড়ি করো, আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা, এখানে বসো। ও বসলো। ও বসার পর আমি ওকে বললাম, তুই এখানে কেন এলি? আমার ভালোবাসার পরীক্ষা দিতে। কেন, তুই জানিস না বিয়ের আগে এসব করা ঠিক নয়? জানি, কিন্তু তোমাকে যে অনেক ভালোবেসে ফেলেছি। আমার মতো ছোট লোকের মধ্যে কি এমন দেখলি যে আমাকে ভালোবাসতে হলো? একথা বলতেই তিশা রেগে গেল। তারপর বলতে লাগলো, ওই, তুই কি আমাকে এখানে এসব বলার জন্য আনলি? সত্যি কথা বলতে রুম ডেট করার কথাটা আমি তোকে এমনি বলছিলাম। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। একথা বলার পর তিশা রেগে গিয়ে যা করলো তারপর বলতে লাগলো, কি বললি? তুই আমাকে পরীক্ষা করছিলি? প্লিজ তুই রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, রাগ করব না। আমাকে এটা বল, আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি? পেরেছিস। একথা বলতে না বলতেই তিশা আমাকে হুট করে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, কি? তার মানে তুই আমাকে এবার থেকে ভালোবাসবি? আমি এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে তিশা আবার বলতে লাগলো, কি হলো বল। দেখ তিশা, আমি তোকে আগে বলেছি, এখনো বলছি, তোকে আমি ভালোবাসতে পারবো না। প্লিজ, কেন আমার সাথে এমন করছিস? সত্যি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, আমার কিছু করার নেই। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি এক্ষুনি এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দেব। ওর হাতের দিকে তাকাতে একটা ছুরি দেখতে পেলাম। ওর হাতে ছুরি দেখে আমার ভয় করতে লাগলো। তিশা দেখ, পাগলামি করিস না, ছুরিটা হাত থেকে ফেলে দে। না, আজকে আমি নিজেকে শেষ করে দেব। তোকে যখন পাবো না তাহলে আর এ জীবন রেখে কি লাভ? তুই আমার থেকেও ভালো কাউকে জীবন সাথী করে পাবি। ও কান্না করতে করতে বলতে লাগলো, তোকে আমি কতবার বলবো, আমি ভালো কাউকে চাই না, শুধু তোকে চাই। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভেতর যদি তুই আমাকে কাছে টেনে না নিস
তাহলে আমি এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিব। এবার পড়লাম মহাবিপদে। ও যা জেদি মেয়ে, যদি সত্যি সত্যি কিছু করে ফেলে। এদিকে তিশা কাউন্ট শুরু করে দিল। এক বলার পর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এভাবে 3 পর্যন্ত গোনা শেষ করে বলতে লাগলো, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোর সাথে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে সেই সুযোগ দিসনি। বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝতে পারিসনি। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। আমার তো বিশ্বাস হচ্ছে না, একটা মেয়ে আমাকে এত ভালোবাসে, আর আমি কি না তার ভালোবাসাকে আবেগ বলে উড়িয়ে দিচ্ছি। ভালো থাকিস, আর কখনো তোকে বিরক্ত করব না। এ কথা বলেই ও ছুরিটা হাতের শিরার উপর রাখলো, তারপর চোখ বন্ধ করে ফেললো। যেই শিরা কাটতে অমনি আমি দৌড়ে গিয়ে ওর হাত থেকে ছুরিটা ফেলে দিলাম। তারপর ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। বুকের ভিতর জড়িয়ে ধরতেই ও একদম শান্ত হয়ে গেল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পর ও বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে ও আমাকে আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। এত কান্না কিসের? কান্না বন্ধ কর বলছি। আনন্দে কান্না করছি। ধুর পাগলি, আনন্দে কি মানুষ কান্না করে নাকি? কেউ না করলেও আমি করি। আমাকে কথা দে, কখনো আমাকে ছেড়ে যাবি না। ওর ডান হাতটা শক্ত করে ধরে বললাম, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন তোকে ছেড়ে কোথাও যাব না। মনে থাকে যেন। ওই, আমরা কি এখনো একে অপরকে তুই করে বলবো নাকি? আমরা একে অপরকে তুই করে বলবো। কি বলিস? আজ থেকে আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। নীলা ম্যামের দিকেও না? তুই যদি আরেকবার ওই মেয়ের নাম মুখে আনিস। আরে আমি তো তোকে রাগানোর জন্য বলছি। ওই মেয়ের থেকে সবসময় দূরে দূরে থাকবি, ওর সাথে একদম কথা বলবি না। চাইলেও আর সেটা সম্ভব না। মানে বুঝলাম না। মানে নীলা ম্যাম আমাকে ভালোবাসে। এ কথা বলতেই তিশা আমাকে ওর গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। ওরে জড়িয়ে ধরা বলে দিচ্ছে ও আমাকে হারানোর ভয় করছে। কি? কবে থেকে? এই তো কিছুদিন হবে। তারপর ও কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখ, আমি তোকে হারাতে পারবো না, তুই কালকেই ওই বাড়ি ছেড়ে দিবি। দিব, তবে এখন নয়, আগে পরীক্ষাটা দিয়ে নেই তারপর। তুই বাড়ি ছাড়ার কথা বলছিস কেন? আমার ভয় করছে, যদি নীলা তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি তোর আছি, তোরই থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিছুক্ষণ পর, তিশা এবার আমাকে ছাড়, যেতে হবে। ঠিক আছে চল, তোকে দিয়ে আসি। কিছুক্ষণ পর বাড়ির সামনে চলে আসলাম। গাড়ি থেকে যেই নামতে যাব অমনি তিশা আমাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটটা মিশিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এটা কি হলো? কেন আদর দিলাম, ভালো লাগেনি বুঝি? আরেকটা দেই? না না, আর লাগবে না। এ কথা বলেই আমি গাড়ি থেকে নেমে গেলাম। তারপর ওকে বিদায় দিয়ে বাড়িতে ঢুকলাম। তারপর নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিল। মসজিদে চলে গেলাম। নামাজ পড়া শেষ করে বাড়ির দিকে আসতেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি তিশা কল দিল। তারপর ওর সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আঙ্কেল দেখি সোফায় বসে আছে। আমাকে দেখে বলল, আরিয়ান এদিকে আসো। আমি গেলাম। তা বাবা, তোমার লেখাপড়া কেমন চলছে? আপনাদের দয় ভালোই চলছে। এইভাবে আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তাই বই নিয়ে পড়তে বসলাম। পড়া আর হলো না, কারণ মোবাইলটা আমাকে ডাকতে লাগলো। পাগলিটা কল দিয়েছে। রিসিভ করে বলতে লাগলাম, ফোন দেওয়ার আর সময় পেলি না? আমার বাবুটা কি এমন কাজ করছিল যে আমার ফোন দেওয়াতে বিরক্ত হলো? এখন পড়ালেখা ছাড়া আর কোনো কাজ আছে? আছে তো, আমার সাথে কথা বলা একটা কাজ। তোর মতো পেতনির সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। কি বললি তুই? আমি পেতনি? হুম। তোকে কিন্তু এই পেতনিকেই বিয়ে করতে হবে। আমার আর খেদে কাজ নেই, তোর মতো পেতনিকে আমি বিয়ে করব না। তুই করবি, 100 বার করবি। যা তো। তুই একটুও রোমান্টিক না, শুকনো বড়ই একটা। কি বললি তুই? আমি রোমান্টিক না শুকনো বড়ই? কালকে কলেজে আসলে দেখতে পারবি আমি কি। আমিও দেখব। তারপর ওর সাথে আর কিছুক্ষণ কথা বলে পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। উফ, এই মেয়েটা সবসময় পিছন থেকে কেন আসে? নীলা ম্যাম আমাকে বলতে লাগলো, এতক্ষণ কার সাথে কথা বললে? যদি বলি তিশার সাথে কথা বলছি তাহলে নিশ্চিত নীলা ম্যাম খারাপ কিছু করবে। কই, কারোর সাথে না, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আচ্ছা তোমার মোবাইলটা দাও, আমিও দেখি কোন ফ্রেন্ড। এই রে, এবার তো মনে হয় সব কিছু জেনে যাবে। না, কিছু একটা করতে হবে। ও মাগো, কি ব্যথা করছে, মরে যাব মনে হয়। আমার এইভাবে কথা বলাতে নীলা ম্যাম অস্থির হয়ে গেলেন। তারপর আমার পাশে বসে বলতে লাগলেন,
কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর বলবেন না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। যাক বাবা, বেঁচে গেলাম। আর একটু হলেই তো গেছিলাম। নীলা ম্যাম আমার মাথা টিপে দিতে লাগলেন। ওনার হাতের স্পর্শ পেয়ে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে স্বপ্নে আমি দেখতে লাগলাম তিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। তিশা বলতে লাগলো, এই আরিয়ান কি করছো, ছাড়ো বলছি। হঠাৎই কারো শরীরে ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি আমি নীলা ম্যামকে জড়িয়ে ধরে আছি। আমি তো ভয় একেবারে শেষ। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। নীলা ম্যামকে তিশা ভেবে জড়িয়ে ধরলাম। এখন উনি আমাকে কি ভাববেন? আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। ক্ষমা চাইতে হবে না, আমার তো ভালোই লাগছিল। কি ভালো লাগছিল? এই যে তুমি জড়িয়ে ধরে আছো। এ কথা বলার সাথে সাথে ওনাকে ছেড়ে দিলাম। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে এসব করিনি। জানি তো। এখন আপনি যেতে পারেন। যাব। তার আগে আমাকে একটা ইয়ে দাও। ইয়ে দাও মানে ঠিক বুঝলাম না। আর আমি পাপ্পির কথা বলছি। কি? এ কথা বলার সাথে সাথে আমি এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। যাক বাবা, বেঁচে গেলাম। উফ, কি ধকলটাই না গেল। এদিকে আমার এই অবস্থা দেখে নীলা ম্যাম হাসতে হাসতে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। তারপর খাবার টেবিলে চলে গেলাম। নীলা ম্যাম দেখে আমার দিকে তাকিয়ে হাসছে। এইভাবেই খাবার শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে আর কিছুক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে আজানের শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপর মসজিদে চলে গেলাম, নামাজ পড়ে আবার বাড়িতে চলে আসলাম। এইভাবেই কিছুদিন চলে গেল। এদিকে তিশা আর আমার প্রেম বেশ ভালোই চলছে। আর নীলা ম্যামের প্যারা তো আছেই। পরীক্ষার আর 1 মাস বাকি। একদিন আমি আর তিশা মিলে পার্কে বসে প্রেম করছিলাম। হঠাৎই তিশা আমাকে বলল, আচ্ছা নীলা কি এখনো তোমাকে ভালোবাসে? বাসে। উনি তো আর আমাদের সম্পর্কের কথা জানেন না। এবার জানানোর সময় হয়েছে। কি? না, ভুলেও নীলা ম্যামকে আমাদের সম্পর্কের কথা বলবি না। না, এবার আমাদের বলতেই হবে। এই কথা বলেই তিশা মোবাইলে কি যেন করতে লাগলো। তারপর বলল, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? কি করেছিস? এই ছবিগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো আমি নীলার মোবাইলে পাঠিয়ে দিয়েছি। কি? তুই এটা কেন করলি বল? এটা দেখার পর নীলা তোর আর আমার ব্যাপারে সব জেনে যাবে, আর তোকে পাওয়ার কথা কখনো ভাববে না। এই কথা বলেই তিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, দেখ, তোকে আমি কখনোই হারাতে পারবো না। আমি বুঝতে পারছি ও এটা কেন করলো। তারপর আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু দিলাম। তারপর বলতে লাগলাম, আমি জানি তুই আমাকে হারানোর ভয় করছিস। পৃথিবীর কোনো শক্তি আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। তোকে ভয় পেতে হবে না, আমি তোর আছি, তোরই থাকবো। তাই যেন হয়। এবার আমাকে ছাড়, বাড়ি যেতে হবে। আজকে তোর জন্য ক্লাসও করতে পারলাম না। ওই আমার জন্য মানে? আমি কি তোকে এখানে আটকে রেখেছি নাকি? তুই আটকে রাখিসনি, তোর ভালোবাসা আমাকে এখানে আটকে রেখেছে। তারপর ওর সাথে আর কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছি। না জানি ভিতরে গেলে আমার জন্য কোন বিপদ অপেক্ষা করছে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে যা দেখলাম, বাড়িতে কেউ নেই। কী ব্যাপার, সবাই গেল কোথায়? তারপর আমার রুমে চলে আসলাম। মোবাইলটা বের করে যা দেখলাম, আঙ্কেল আমাকে 24টা মিস কল দিয়েছে। আমার ফোন সাইলেন্ট থাকায় ধরতে পারিনি। তারপর আমি কল ব্যাক করলাম, সাথে সাথে ফোন রিসিভ করলেন। তারপর আঙ্কেল রাগী কণ্ঠে বলতে লাগলেন, কোথায় আছো তুমি? এতগুলো ফোন দিলাম, রিসিভ করলে না কেন? না মানে ফোনটা সাইলেন্ট ছিল, তাই ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আসো। হাসপাতালে কেন? কারো কিছু হয়েছে নাকি? আসলেই দেখতে পারবে। এ কথা বলেই ফোন কেটে দিলেন। আঙ্কেল হঠাৎ আমাকে হাসপাতালে যেতে বললেন কেন? আমার টেনশন হতে লাগলো। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে আঙ্কেলকে ফোন দিলাম। তারপর আঙ্কেল কোথায় আছেন তা জেনে নিলাম। আঙ্কেলের কাছে চলে গেলাম। গিয়ে দেখে আঙ্কেল আন্টি কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে ওদের কাছে গেলাম। আমি যেতেই আঙ্কেল আন্টি আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমি বললাম, আপনারা হাসপাতালে কি করছেন? আর নীলা ম্যাম তো মনে হয় কলেজে আছে। নীলা কোথায় আছে দেখতে চাও? এই কথা বলেই আঙ্কেল আমাকে কেবিনের সামনে নিয়ে গেলেন। তারপর কান্না কান্না ভাব নিয়ে বলতে লাগলেন, ওই যে দেখো নীলা। আমি ভিতরে তাকাতেই চোখ কপালে উঠে গেল। দেখলাম নীলা ম্যাম বেডে শুয়ে আছে, আর ওনার হাতে ব্যান্ডেজ করা। আঙ্কেল, ওনার এই অবস্থা কিভাবে হলো? তোমার জন্য আজকে ওর এই অবস্থা। আমার জন্য মানে? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি নীলা তোমার সাথে শুরুতে অনেক বাজে বিহেভ করতো। অবশ্য তার জন্য দায়ী আমরাই, কারণ ও আমাদের একমাত্র সন্তান। তাই ও যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি, যার কারণে ওর মধ্যে অহংকার ঢুকে গিয়েছে। যেদিন তুমি ওর জীবন বাঁচিয়েছিলে সেদিন থেকেই ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। তারপর একটা সময় ও তোমাকে সত্যি ভালোবেসে ফেলে।
তোমাকে ভালোবাসার পর থেকে ও অনেক পাল্টে যায়, কিন্তু তুমি ওর ভালোবাসা উপেক্ষা না করে অন্য একজনকে ভালোবাসলে, সেটাও মেনে নিতে পারিনি। তাই ও সুইসাইড করার চেষ্টা করেছে। ওর মোবাইলে কিছু ছবি দেখতে পেয়েই আমি বুঝতে পারি কেন সুইসাইড করার চেষ্টা করলো। বিশ্বাস করো, আমার মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, তোমাকে না পেলেও বাঁচবে না। অবাক হয়ে ওনার কথা শুনছি। তোমার আর ওই মেয়েটার সম্পর্ক কতদিনের? আঙ্কেল 2 মাস হবে। হঠাৎই আঙ্কেল হাত জোর করে বলতে লাগলেন। আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। আন্টিও কান্নাকাটি করতে লাগলেন। আরে আঙ্কেল কি করছেন? আপনারা আমার গুরুজন, প্লিজ এভাবে বলবেন না। এবার পড়লাম মহা বিপদে। এখন আমি কি করব? নীলা ম্যামকে তো আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার মেয়ের জীবন কিন্তু তোমার হাতে। দেখুন আঙ্কেল, আমি তিশাকে ছাড়া আমার জীবনে আর কাউকে গ্রহণ করতে পারবো না। তোমার যত টাকা লাগবে আমায় বলো, সব আমি দিব। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? টাকার থেকেও ভালোবাসা আমার কাছে অনেক দামি, তাই এসব বলবেন না। তাহলে এখন আমি কি করব তুমিই বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবার জন্য কিছু সময় দেন। এ কথা বলেই হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম। বাইরে এসে ভাবতে লাগলাম এখন আমি কি করব। উফ, মাথায় কিছু আসছে না। কিছুদিন পরেই পরীক্ষা, তার মধ্যে আবার এই ঝামেলা। না, তিশাকে ব্যাপারটা জানাতে হবে। তারপর তিশাকে কল দিলাম, ওকে একটা রেস্টুরেন্টে ঠিকানা দিলাম, সেখানে আসতে বললাম। কিছুক্ষণ পরেই ও চলে আসলো। এসেই আমাকে বলতে লাগলো, কি জনাব, এত জরুরি ডাকার কারণ কি? ও তুই এসেছিস, এখানে বসে পড়। বসলাম। তা তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বল, আমি সব সমাধান করে দেব। আচ্ছা তোকে একটা কথা বলি, আমি যদি এখন তোকে রেখে অন্য কাউকে বিয়ে করি তাহলে তুই কি করবি? কি আর করব, প্রথমে তোকে খুন করব, তারপর নিজে মরবো। এই হঠাৎ এই কথা বলছিস কেন? কি, তুই আমাকে খুন করবি? তুই শুধু আমাকে ছাড়া যেন অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও না ভাবিস। আমাকে এত ভালোবাসিস? কেন, তোর কি সন্দেহ আছে নাকি? আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। তাহলে হঠাৎ এসব কথা বলছিস কেন? এগুলো কি তোর জরুরি কথা? আরে না, আমি ডেকেছি অন্য কারণে। কি কারণে ডেকেছিস সেটা বল। তারপর ওকে নীলা ম্যামের ব্যাপারে সব বললাম। সব শোনার পরও বলল, তুই এখনই আমার সাথে চল। তোর সাথে যাব মানে? কথা না বলে আমার সাথে চল। এ কথা বলে তিশা আমার হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর গাড়ির ভিতরে বসালো। ও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কি হলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ওর নীরবতা ভেঙে বলল, আমাকে বিয়ে করবি? হঠাৎ এই কথা বলছিস কেন? যা বললাম তার উত্তর দে। করব, কোনো সন্দেহ আছে? এখন করতে পারবি? কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমি একদম ঠিক আছি। প্লিজ আমাকে এখন বিয়ে কর। আমি বুঝেছি ও কেন বিয়ের কথা বলছে। ওর মনে এখন আমাকে হারানোর ভয় আরো বেশি হচ্ছে। আমি ওকে গাড়ি থামাতে বললাম। তারপর ও রাস্তার একপাশে গাড়ি দাঁড় করালে আমি ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে নিলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছি তুই কেন বিয়ের কথা বলছিস। বুঝতেই যখন পারছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? দেখ, আমি এখনো বিয়ের জন্য তৈরি হইনি। আমি এত কথা শুনতে চাই না। আমি যখন বলেছি এখন বিয়ে করতে হবে মানে করতে হবে। দেখ, পাগলামি করিস না। এখন যদি তোকে আমি বিয়ে করি তাহলে বিয়ের পর খাওয়াবো কি? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এখন বেশি কথা না বলে চল। তারপর ও আবার গাড়ি স্টার্ট দিল। সোজা কাজী অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপর আমাকে হাত ধরে গাড়ি থেকে নামালো। এত জোরে হাত ধরেছে যেন আমি ওকে রেখে পালিয়ে যাব। আমাকে নিয়ে কাজী অফিসের ভিতরে গেল। তারপর ও মোবাইল বের করে ওর কিছু ফ্রেন্ডসকে কল দিয়ে এখানে আসতে বলল। কিছুক্ষণ পর সবাই চলে আসলো, সবগুলো মেয়ে ফ্রেন্ড। ওরা এসে বলতে লাগলো, আরে দিশা, তুই কি এই পিচ্চিটাকে বিয়ে করবি? ও হচ্ছে তোদের দুলাভাই। বাহ, আমাদের দুলাভাই দেখতে খুব সুন্দর, অনেক কিউট। ওই পিচ্ছি, তুমি আগে কোথায় ছিলে? যদি জানতাম তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। কি? ওই তোরা কি শুরু করলি বলতো? কই, আমরা আবার কি করলাম? ওই তুই রেগে যাচ্ছিস কেন? চুপ কর, তোর তো মেয়েদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে। লুচু কোথাকার। দেখলেন তো, আমি কি এখনো কোনো মেয়ের সাথে কথা বলেছি? তার আগে আমাকে লুচু বানিয়ে দিল। তারপর আর কি, আমার আর তিশার বিয়ে হয়ে গেল। তারপর ওনার বান্ধবীদের বিদায় দিলেন। আমি বললাম, ম্যাডাম বিয়ে তো করলেন, এরপর কি করব সেটা বলেন। এখন আমাকে নিয়ে হাসপাতালে চল।
নীলার সাথে দেখা করব। যখন উনি জানতে পারবেন আমরা বিয়ে করেছি তখন কি হবে? কিছুই হবে না, আমি আছি না, সামলে নেব। তুই আছিস, সেটাই তো বড় চিন্তার বিষয়। কি বললি তুই? আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ রাগলে ওর সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। গাল দুটো লাল হয়ে যায়, যেন আমার সামনে কোনো এক রাগী পরী দাঁড়িয়ে আছে। যা সত্যি তাই বললাম। ও দৌড়ে এসে আমাকে কিল ঘুষি যা পারছে তাই মারছে। না, ওকে থামাতে হবে। কোনো উপায় না পেয়ে ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। সাথে সাথে ও একদম শান্ত হয়ে গেল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কি ম্যাডাম, এত রাগ কোথা থেকে আসে? কি হলো বলো? জানি না। আমি বলি, রাগ আসে আপনার এই গোবরে ভরা মাথা থেকে? এই কথা বলতেই ও আমার বুক থেকে মাথাটা তুলল। ওর রাগ দেখে আমি এক দৌড়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরেই ও আসলো। এখনও রেগে আছে। কাছে এসে আমার চুলগুলো ধরে টানতে লাগলো। তারপর বলতে লাগলো, কি বললি তুই? আমার মাথায় গোবরে ভর্তি? সত্যি কথা বললে সবার গায়ে লাগে। চুপ কর। কি শয়তান মেয়ে রে বাবা, নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? কেউ না বললেও আমি বলবো। এখন কথা না বাড়িয়ে চল নীলা ম্যামকে দেখে আসি। তারপর দুজনেই হাসপাতালে চলে গেলাম। আমি শুধু ভাবছি, যদি নীলা ম্যাম জানতে পারে আমরা দুজন বিয়ে করেছি, তখন উনি কি করবেন। হাসপাতালে এসে দুজন একসাথে নীলা ম্যামের কেবিনে গেলাম। দেখলাম নীলা ম্যাম আমাদের দুজনকে একসাথে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর উনি তিশার দিকে তাকিয়ে বললেন, ওই মেয়ে, তুই এখানে কি করছিস? তোমাকে দেখতে আসছি। আমি বেঁচে আছি না মরে আছি সেটা দেখতে এসেছিস? তুমি কি বলছো এসব? তুই কি ভেবেছিস আমার থেকে ওকে কেড়ে নিয়ে তুই ভালো থাকবি? ম্যাম, আপনি এসব কি বলছেন? আমি ওকে ভালোবাসি, তাই আপন করে নিয়েছি। এখানে কেড়ে নেওয়ার কথা এলো কেন? আমিও তোমাকে সত্যিকারের ভালোবাসি, প্লিজ আমাকে আপন করে নাও। একথা বলেই নীলা ম্যাম আমাকে জড়িয়ে ধরলেন। আমাকে জড়িয়ে ধরাতে তিশা তেলে বেগুনে জ্বলে উঠল। এক ধাক্কায় নীলা ম্যামকে আমার থেকে সরিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, তোমার সাহস কি করে হয় আমার স্বামীকে জড়িয়ে ধরার? একথা বলার পর দেখি আঙ্কেল আন্টি সবাই হা করে তাকিয়ে আছে। স্বামী মানে? কার স্বামী? আমরা দুজনে বিয়ে করছি। ও যা বলছে তা কি সত্যি? সত্যি। না, এ হতে পারে না। তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দেখুন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এটাই হয়তো নিয়তি ছিল। হয়তো আপনি আমার থেকেও ভালো কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে পাবেন। নীলা ম্যাম শুধু কান্না করছে। এখানে তোমার কোনো দোষ নেই, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। বাবা, এখন আমার কি হবে? তোকে আমি বলেছিলাম ওর জন্য তোকে একদিন কান্না করতে হবে, আজ সেই দিন এলো। আঙ্কেল, এবার আমাদেরকে যেতে হবে। তোমরা এখন কোথায় যাবে? আমি এখন বিবাহিত, এখন তো আর আপনার বাড়িতে থাকা যায় না। কেন থাকা যাবে না? আমি কি তোমাদের তাড়িয়ে দিচ্ছি নাকি? না আঙ্কেল, আমি তা বলছি না। আমি নিজেই চলে যাচ্ছি। এবার আমাকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আচ্ছা, তুমি যখন চলে যেতে চাইছো তাহলে তোমাকে আর আটকাবো না। তারপর আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নীলা ম্যামের দিকে তাকিয়ে দেখি উনি কান্না করছেন। করুক কান্না, আমার কিছু করার নেই। তারপর বাইরে এসে তিশাকে বললাম, আঙ্কেলের বাড়িতে নিয়ে চল। কেন, ওখানে গিয়ে কি করবি? তোকে যেটা বললাম সেটা কর। তারপর তিশা গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে আঙ্কেলের বাড়ির সামনে চলে আসলাম। তারপর আমি এক দৌড়ে ভিতরে চলে গেলাম। আমার রুমে গিয়ে জামা কাপড় গোছালাম। তারপর বের হয়ে চলে এলাম। ও, তুই জামা কাপড় নিয়ে এসেছিলি? ওই বিয়ে তো করলি, এবার কি করব সেটা বল। তোকে কিছু ভাবতে হবে না, যা করার আমি করছি। তারপর তিশা ফোন বের করে কাকে যেন কল দিল। তারপর কথা বলতে লাগলো। কথা বলা শেষ করলো। কি হলো, কার সাথে কথা বললি? তোর শ্বশুরের সাথে। আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ শুনলাম উনি নাকি রাগী মানুষ। উনিও আঙ্কেলের মতো বড় ব্যবসায়ী। তুই ওনাকে কি বলেছিস? দাঁড়া, আগে তোর ঘাম মুছে দেই। এবার বল। বাবার কথা শুনেই তোর এত ভয় হচ্ছে কেন? ভয় করছে মানে? তুই কি বলতে চাইছিস? আমি কি তোর বাবাকে ভয় পাই নাকি? তা তো দেখতেই পাচ্ছি, ভীতু একটা। কি বললি? আমি ভীতু? দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমি ওকে যেই ধরতে যাব, অমনি এক দৌড়েও গাড়ির ভিতরে চলে গেল। এবার দেখি তুই করতে পারিস। এখন নয়, তোকে তো আমি পরে দেখে নিব। ও আচ্ছা, তাহলে আমিও দেখব আমার বরটা কি করে। এবার কোথায় যাব, কোথায় থাকবো, আমার মাথায় কিছু আসছে না। গাড়িতে উঠে বস।
কেন, সারা জীবন কি গাড়িতে থাকবো নাকি? তুই উঠে বস, আমি সব বলছি। তারপর আমি গাড়িতে উঠলাম। আমাদের বিয়ের কথা বাবাকে বলেছি। কি? বাবা আমাদের মেনে নিয়েছে। এত তাড়াতাড়ি মেনে নিল? অবাক হওয়ার কিছু নেই, বাবা আমার সুখের জন্য সব করতে পারে। তোর বাবা নিশ্চয়ই পাগল। কি বললি? বাবা পাগল? দেখ, রাগিস না। তুই দেখ, আমার মতো একটা ছেলে যার বাড়ি নেই গাড়ি নেই, এরকম একটা ছেলের বিয়ে হবার পরেও তোর বাবা কোনো রিয়াক্ট করলো না। এর মানে তোর বাবা মানে আমার শ্বশুর মশাই পাগল। দেখ, তোর হয়তো বাবাকে পাগল মনে হতে পারে, মা মারা যাওয়ার পর থেকেই। কি বললি? তোর মা মারা গেছে? কিন্তু তুই তো বলেছিলি বেঁচে আছে। বলেছিলাম, কারণ বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। আমার সৎ মা আছে, যদিও ওনাকে কখনো নিজের মা বলে মানতে পারিনি। একটা কথা আছে জানিস, পর কখনো আপন হয় না। বুঝলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? এইখানে বাবা আমার জন্য একটা ফ্ল্যাট কিনেছিল, সেখানেই যাচ্ছি। এবার থেকে আমরা ওখানেই থাকবো। না দেখ, আমি থাকতে পারবো না। তুই থাকলে থাক। কি বলছিস তুই? থাকবি না মানে? কেন? দেখ, এটা খারাপ দেখায়। আমি কি বলতে চাচ্ছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি, কিন্তু তবুও তোকে থাকতে হবে। একটা বড় বিল্ডিং এর সামনে এসে গাড়ি দাঁড় করালো। কি হলো? গাড়ি দাঁড় করালি কেন? আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের না, শুধু তোর। দেখ, আমার যা কিছু সবকিছু তো তোর, কেন এমন করছিস? আমি তো ভুল কিছু বলছি না। আমি এত কথা শুনতে চাই না, ভেতরে চল। না, আমি যাব না। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। তোর রাগ আসলে আমি কি করব? দেখ এবার আমি কি করি। এই বলে ও আমার কলার ধরে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে গেল। আমি তো হা হয়ে গেলাম। মেয়েদের গায়ে যে এত জোর ছিল আগে জানতাম না। তারপর আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। উফ, এইভাবে কেউ নিয়ে আসে নাকি? চুপ কর, কোনো কথা বলবি না। চুপ করেই তো আছি। একেবারেই চুপ থাকবি। আমার ঘরটা গুছিয়ে নে। এই বলে ও কোমরে ওড়না বেঁধে নিয়ে কাজে লেগে গেল। বাহ, এই না হলে আমার বউ। আমি এতক্ষণ কোনো কথা বলিনি। ঘর গোছানো শেষ করে আমাকে বলতে লাগলো, কেমন হলো? আমি শুধু এক ধ্যানে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলাম। ও আমতা আমতা করে বলতে লাগলো, কি হলো, এভাবে এগিয়ে আসছিস কেন? আমি ওর দিকে এগিয়ে আসছি। ও পিছনে যেতেই দেওয়ালের সাথে লেগে গেল। আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর হাত দুটো আমার হাতের মধ্যে আবদ্ধ করলাম। ও কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে মুখ নিয়ে যেতে লাগলাম। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পরেই তিশা আমাকে এক ধাক্কা দিয়ে অন্য রুমে চলে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 4টা বেজে গেছে। আমি আমার ব্যাগ নিয়ে তিশার পাশে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পরে তিশা আমার কাছে আসলো। লজ্জায় ও আমার দিকে তাকাতে পারছে না। এই নাও, তোমার জন্য চা নিয়ে আসলাম। কি ব্যাপার, আমাকে তুমি করে বলছিস কেন? আমি কি আমার স্বামীকে তুমি করে বলতে পারি না? কেন নয়, বলতে পারিস। কিন্তু তুই তো বলেছিলি আমরা যেন একে অপরকে তুই করে বলি। ওকে আমার পাশে বসালাম। আগে যা বলেছি সব ভুলে যাও। এবার থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো। তাহলে তো আমাকে এটাও ভুলে যেতে হবে তুমি আমার বউ ছিলে। কি বললি? আরেকবার বল, মেরে নাক ফাটিয়ে দেব। না মানে তুমি তো বললে আগে যা বলেছো সব যেন ভুলে যাই। আমার সাথে মজা হচ্ছে তাই না? ওকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আমি কি আমার বউয়ের সাথে মজা করতে পারি না? যাবে, কিন্তু এসব বিষয় নিয়ে মজা করা যাবে না। না, আমি করব। ওকে, তাহলে আমিও নাক ফাটাবো। কি মেয়ে রে বাবা, নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? কেউ না বললেও আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার মতো গুন্ডির সাথে ঝগড়া করার ইচ্ছা আমার নেই। কি বললে? আমি গুন্ডি? তোমার 14 গোষ্ঠীর সবাই গুন্ডি। এ কথা বলাতেই আমার মন খারাপ হলো। কারণ আপনারা তো জানেনই এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। আমার তো আমি ছাড়া আর কেউ নেই। আমি তো ছোট থেকেই একা বড় হয়েছি। আমার আবার 14 গোষ্ঠী কোথা থেকে আসবে? তিশা বুঝতে পারলো আমার মন খারাপ হয়ে গেছে। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি। তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। কখনো নিজেকে একা ভাববে না। ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরে বললাম, আমি চাই আমার বউটা যেন সব সময় আমার পাশে থাকে। কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো। তারপর আমি ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ছেড়ে দিলাম। আচ্ছা, তুমি এই রুমে কি করছো? কেন, এখন থেকে তো আমি এখানেই থাকবো। থাকবে, কিন্তু এখানে নয়, আমার রুমে চলো। না, আমি এখানেই থাকবো। আমাদের বিয়ে হয়েছে না? বিয়ের পর কি স্বামী স্ত্রী আলাদা থাকে?
ও এই কথাটা তো আমার মাথাতে এলো না। পাগল একটা। এই কথা বলেই ও আমার জামা কাপড় নিয়ে রুমে চলে গেল। আমি বসে বসে চা খেতে লাগলাম আর ভাবতে লাগলাম কিছুদিন পরেই পরীক্ষা শুরু, না এবার পড়ালেখায় মন দিতে হবে। আমি রুম থেকে বের হলাম। এইভাবে কিছু সময় চলে গেল। রাত্রিবেলায় খাবার খাওয়ার জন্য তিশা আমাকে ডাকলো। খাবার টেবিলে গিয়ে দেখি ও অনেক কিছু রান্না করেছে। আমি গিয়ে বসলাম, তারপর ও আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কেন তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি তাকাবো না। তা আমার বউটা মনে হয় আগে খেয়ে ফেলছে। খেয়েছি, তুমি খেয়ে নাও। কথা বলতেই আমি ওকে আমার কাছে নিয়ে আসলাম। তারপর আমার পাশে বসালাম। তারপর এক লোকমা খাবার ওর মুখের সামনে ধরলাম। কি হলো, খাও, আমি কিন্তু শেষবার বলছি। কথা বলতেই ও ভয় পেয়ে গেল। তারপর খেতে লাগলো। দুজনে খাবার শেষ করে রুমে আসলাম। আমি বই বের করে পড়তে বসলাম। ও আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আজকে আমাদের কিসের রাত? কিসের কথা বলছিস? মনে করে বল, না হলে তোর কপালে দুঃখ আছে। আর আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি বলছিস? কুত্তা, আজকে আমাদের বাসর রাত। ও আমি তো ভুলেই গেছিলাম। আসলে কিছুদিন পর পরীক্ষা, তাই টেনশনে আছি। চুপ কর। ওই নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? তুই এক্ষুনি রুম থেকে বের হও। বের হব মানে? যেটা বলছিস সেটা কর। না, এখন ওর সামনে আর থাকা যাবে না। তারপর বের হওয়ার সময়ও বলল, ঠিক 10 মিনিট পর ভেতরে আসবে। যথা আজ্ঞা মহারানী। এই কথা বলে বের হয়ে চলে আসলাম। বাইরে এসে দাঁড়িয়ে আছি। কিছুদিন পর পরীক্ষা, কোথায় পড়ালেখা তা না, বাসর করার কথা বলছে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি ভিতরে গেলাম। বিছানার দিকে তাকিয়ে দেখি কেউ একজন লাল শাড়ি পরে বিছানায় বসে আছে। সেটা আর কেউ নয়, তিশা। তারপর ও উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কাছে এসে আমাকে সালাম করলো। তারপর আমি ওকে টেনে তুললাম। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ওর থুতনিটা ধরে ওর মুখটা উপরের দিকে তুললাম। দেখলাম লজ্জামাখা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি ওকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, এই আমাকে কোলে নাও। এখন কোলে উঠে কি করবে? যেটা বললাম সেটা করো না। না বাবা, আমি এই আটার বস্তা করে নিতে পারবো না। কি বললে? আমি আটার বস্তা? আচ্ছা ঠিক আছে, নিতে হবে না। কথা বলেও গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বুঝতে পারলাম ও রাগ করেছে। তারপর আমি ওকে কোলে নিলাম। ওর মুখে হাসি ফুটে উঠেছে। এবার বলুন কি করতে হবে? আমাকে নিয়ে ছাদে চলো। যথা আজ্ঞা মহারানী। তারপর ওকে কোলে নিয়ে ছাদে আসলাম। এসে ওকে দোলনায় বসিয়ে দিলাম। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আজকে দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। কিন্তু আমি দেখব না। কি বলো? এত সুন্দর চাঁদ আর তুমি দেখবে না? কারণ আমার পাশে তার থেকেও সুন্দর একটা চাঁদ আছে। ইস, তুমিও না, কি যে বলো। এইভাবে কথা বলতে বলতে দুজন কিছুক্ষণ চন্দ্রবিলাস করলাম। তিশা বলল, চলো এবার রুমে যাই। ওকে মহারানী, চলেন। তারপর ওকে আবার কোলে নিয়ে রুমে আসলাম। এসে ওকে বিছানায় বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমাকে অনেক আদর করতে হবে। আমি এখন কিছু করতে পারবো না। কথা বলে যেই চলে আসবো অমনি তিশা আমাকে এক টান দিয়ে ওর গায়ের উপর ফেলে দিল। তারপর ও যা চাইলো তাই হইল। শয়তান মাইয়া আমার ইজ্জত লুটে নিল। 5 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত। আমার গাড়ি আছে, বাড়ি আছে। আমি একজন ইঞ্জিনিয়ার। যদিও এসব কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান হলো তিশার। ওর সাপোর্ট না পেলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। বাড়ির ছাদে দাঁড়িয়ে এসব কথা ভাবছি। হঠাৎই কারো হাতের ছোঁয়া পেলাম। আর কেউ নয়, আমার সহধর্মিণী তিশা। এই কি, তুমি এই সময় এখানে কি করছো? ভালো লাগছে না, তাই ছাদে আসলাম। কি বলছো? তোমার শরীর ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, অবনী কোথায়? ও ঘুমাচ্ছে। এখন আপনাদের অবনীর পরিচয় দেই। অবনী হচ্ছে আমার আর তিশার মেয়ে। একেবারে দুষ্টু। সারাদিন শুধু আমার পিছনে পড়ে থাকে। বলতে গেলে ওদের দুজনকে নিয়ে আমার পৃথিবী। কি হলো, কিছু বলবে? বাবা ফোন করেছিল, আমাদের যেতে বলল। তোমরা গেলে যাও, আমি কোথাও যেতে পারবো না। না, তোমাকে যেতে হবেই, তুমি না গেলে আমরাও যাব না। ঠিক আছে, তাহলে যেও না। আমি যদি একবার অবনীকে কথাটা বলি তাহলে কি হবে বুঝতে পারছো? আমাকে বলতে হবে না, আমি সব শুনেছি। কথাটা আর কেউ নয়, আমার পিচ্চি পরিটা বলেছে। আমি ওকে কোলে নিয়ে বললাম, মামনি তুমি কি শুনেছ? আমি শুনেছি তুমি মায়ের সাথে ঝগড়া করেছিলে। আমরা তো এমনি কথা বলছিলাম। সত্যি বলছো তো? আমি কি আমার প্রিন্সেসের সাথে মিথ্যা কথা বলতে পারি? একদম না। বাবা মেয়ের মধ্যে তো দেখছি বেশ ভাব জমেছে। দেখেছো মামনি, তোমার এমন হিংসে হচ্ছে। হিংসটে কোথাকার। কি বললেন? আমি হিংসুটে? দাঁড়াও দেখাচ্ছি।
বাবা তুমি পালাও, না হলে মা তোমাকে আস্তে রাখবে না। মেয়ের কথা শুনে দৌড়াতে লাগলাম। তিশা আমাকে তাড়া করছে। আল্লাহ জানে আজকে আমাকে কত কিলোমিটার দৌড়াতে হবে। এইভাবে খুনসুটি নিয়ে আমাদের সংসার চলছে। দোয়া করবেন আমরা যাতে সবসময় এভাবে হাসি খুশি থাকি। আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।